আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম আফনান ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি একজন সেনা সদস্য, আমার নাম আব্দুল হাদি। আমি আফনান দ্য হরর ওয়ার্ল্ডের একজন নিয়মিত শ্রোতা। প্রতিটি ঘটনা আমি শুনি, যদিও বা কর্মব্যস্ততায় যদি কোনো ঘটনা মিস যায় তাহলে ডাউনলোড করে রাতের বেলা হলেও শুনি। এই চ্যানেলের ঘটনা না শুনলে রাত্রে আমার ঘুমই আসতে চায় না। প্রতিটি ঘটনা আমার কাছে যেন জীবন্ত ও প্রাণবন্ত হয়ে ওঠে। যে ঘটনাটি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমি আমার নানার কাছ থেকে শুনি। ওরা নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। 2005-এর দিকে গ্রীষ্মের ছুটিতে আমরা সবাই নানা বাড়িতে বেড়াতে যাই। আমার নানা বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার মাইতচর গ্রামে। এই গ্রামের চারদিকে সবসময় পানি থাকে। যাতায়াতের একমাত্র ব্যবস্থা হলো নৌকা। ছোটবেলা থেকেই নানা বাড়িতে আমার এবং আমার কাজিনদের অনেক দুরন্ত সময় কাটে। নানির হাতের মজাদার রান্না এবং পিঠাপুলির স্বাদ আজও ভুলতে পারি না। সারাদিন হই হুল্লোড়, নদীতে ঝাপাঝাপি, আর সন্ধ্যায় নানুর হাতের পিঠা। যদিও আমার নানা নানু আজ কেউই বেঁচে নেই, অনেকদিন যাওয়া হয় না নানা বাড়িতে। আজ হঠাৎ মায়ের কথাই মনে হলো নানার বলা সেই ঘটনাটি। গ্রীষ্মের ছুটিতে কোনো এক সন্ধ্যায় নানা বাড়ির উঠানে আম্মু, খালামণি, মামা, মামি, নানি আর আমরা কাজিনরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম আর নানির হাতের গরম পিঠা খাচ্ছিলাম। তখনই নানা ভাই এশার সালাত শেষ করে বাড়ি আসেন আর আমাদের আড্ডা দিতে দেখে আমাদের সাথে বসেন এবং পিঠা খেতে শুরু করেন। তখনই আমার মা বলে ওঠেন, বাবা, তোমার সাথে ঘটে যাওয়া সেই ভয়ানক ঘটনাটি ওদেরকে বলো। আমাদের জোড়াজুড়িতে নানা ভাই গল্পটি বলতে রাজি হন। বাজিতপুরের ঘোড়াউত্রা নদীতে প্রচুর মাছ পাওয়া যায়। 1980 সালের কোনো এক চাঁদনি রাতে নানা ভাই এবং ওনার আরো দুজন বন্ধু মাছ ধরতে যাবেন বলে ঠিক করেন। নদীর কাছে বাড়ি হওয়ায় ওনারা প্রায় শখের বসে মাছ ধরতেন রাতের বেলা। তো কথা মতো ওনারা 3টি হারিকেন, একটি ডিঙি নৌকা আর মাছ ধরার জাল নিয়ে রাত 10টার দিকে বেরিয়ে পড়েন মাছ ধরতে। এবার মূল ঘটনায় আসি। নানা ভাই যেভাবে বলছিলেন সেভাবেই বলছেন নানা ভাই, সেদিন রাত্রে জালে খুব বেশি মাছ উঠছিল না, তাই মাছ খুঁজতে খুঁজতে আমরা দূরে চলে আসি। আমার এক বন্ধু দিনু মিয়া যে নৌকায় ছিল, দিনু মিয়া বলছিল আরেকটু দূরে যাই, হয়তো বড় কোনো মাছ পাবো। বারবার জাল ফেলছিলাম কিন্তু কোনো মাছ উঠছিল না। বেশি মাছ পাওয়ার আশায় আমরা ধীরে ধীরে মাঝ নদীর দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমাদের গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছিলাম। চাঁদনি রাত, নদীর ছলছল পানি, অপরূপ সৌন্দর্য, এক মনোমুগ্ধকর দৃশ্য। সব অপরূপ সৌন্দর্যই দেখছি কিন্তু মাছেরই কোনো দেখা নেই। মনে মনে ভাবছিলাম আজ মাছ ধরতে না এলেই ভালো হতো। আনুমানিক রাত 3টার দিকে আমরা চিন্তা করলাম যে আমরা বাড়ির দিকে চলে যাব। আমার আর এক বন্ধু জামাল, এই জামাল জাল ফেলতে ফেলতে বলল, এইটাই শেষ, এরপর আর জাল ফেলবো না, বাড়িতে চলে যাব। আমি আর দিনু মিয়া নৌকার এক পাশে বসে হুক্কা টানছিলাম। আর ঠিক তখনই জামালের জালে ভারী কিছু ঠেকলো। আমাদের ডাক দিয়ে বলল, ওই খোরশেদ, ওই দিনু, তাড়াতাড়ি আয়, কপাল খুলছে মনে হয়। আমরা দুজন হুক্কা রেখে তাড়াতাড়ি গিয়ে হাত লাগালাম। 3 জনের কাছেও অনেক ভারী মনে হলো জালটি। আমাদের অনেক খুশি লাগছিল, এত কষ্টের পরে হয়তো মাছের দেখা পাবো, আর অনেক মাছ নিশ্চয়ই এই জালে ধরা পড়েছে। অনেক জোড়াজুড়ির পরেও জাল তুলতে না পারায় দিনু নদীতে নেমে পড়ে। 3 জনের পরিশ্রমে আমরা জাল নৌকায় ওঠাতে সক্ষম হই, কিন্তু
জালে কোনো মাছ ছিল না। বাঁশের চাটাইয়ে বাঁধা লাশের মতো কিছু একটা, যার জন্য এত ভারী লাগছিল। নদীর আশেপাশে আমাদের বাড়ি হয়, আমাদের আর বুঝতে বাকি রইল না এটা হয়তো কারো লাশ। তখনকার সময় নদীতে প্রায় বিভিন্ন অজ্ঞাত লাশ ভেসে আসতো। দিনু রাগ দেখাতে শুরু করলো। ও বরাবর একটু রাগী মানুষ ছিল। ও বলল, এত কষ্ট করে জাল নৌকায় তুললাম, আর এইটা কি উঠলো? কারণ এত কষ্ট করে জাল নৌকায় তোলায় আসলে এই জিনিসটা দেখে অনেকটাই আমরা হতাশ ছিলাম। আর দিনু তখন বলল, এই এই আপদটারে ফালা নদীতে, চল বাড়ি যাই। এদিকে আমি ভাবলাম হয়তো আশেপাশের গ্রামের কারো লাশ হবে। আমি আর জামাল চাটাইটা খুলে দেখার সিদ্ধান্ত নিলাম। তখন দিনু বলল, তোরা যা ইচ্ছা কর, বলে সে নৌকার এক পাশে বসে হুক্কা টানতে শুরু করলো। আমি আর জামাল চাটাইয়ের বাঁধনগুলো খুলে ভয়ে শিউরে উঠলাম। জামাল লাফিয়ে এক পাশে চলে গেল। আমি হারিকেনের আলোয় স্পষ্ট দেখলাম বিকৃত এক যুবকের লাশ। চোখের কোটরে মণি নেই, নাক, ঠোঁট, কানের বিভিন্ন অংশ খুবলে খাওয়ার চিহ্ন, আর গলায় বুকে আঁচড়ের দাগ। আমি ভাবলাম হয়তো নদীতে পড়েছিল, মাছে খেয়েছে হয়তো। হাতে পায়েও খুবলে খাওয়ার চিহ্ন। জামালের লাফিয়ে পড়া দেখে দিনু হুক্কা রেখে লাশের দিকে এগিয়ে এলো এবং এসে বলল, এই এটা কি রে? আমি আর দিনু দেখলাম লাশের হাতের মুঠোয় লাল কাপড়ে মোড়ানো কিছু একটা। জামালও এগিয়ে এসে দিনুর পাশে দাঁড়ালো। ও বলল, এই খবরদার, এটা খুলে দেখার দরকার নাই, লাশটার পানি ফেলে দিয়ে চল বাড়ি যাই। ওর হাতের যে জিনিসটা, এটা কুফুরি টুফুরি হতে পারে, মানে কালো জাদু রিলেটেড কিছু হতে পারে। জামাল ছোটবেলায় মাদ্রাসার ছাত্র ছিল, নামাজ কালাম ও ঠিক মতোই পালন করে। দিনু বলল, এসব কুফরি কালাম হয় নাকি রে আবার? এই দাঁড়া, আমি খুলে দেখি। আমাদের কিছু বলার আগেই দিনু লাশের হাত থেকে জিনিসটা নিয়ে এই লাল কাপড়টা খুলে ফেলে, আর ওর হাত থেকে একটা পুতুল নৌকায় পড়ে যায়। পুতুলটি লাল কাপড়ে মোড়ানো ছিল আর কোন একটা তাবিজ দিয়ে বাঁধা ছিল। পুতুলটি ছিল একটি কাঠের পুতুল। পুতুলটি দেখে জামাল ভয়ে শিউরে ওঠে। লাশের সাথে পুতুলটির অবিকল মিল। লাশের যেসব অংশে ক্ষতচিহ্ন, পুতুলেরও ঠিক সেরকমই। জামাল বলে উঠল, ইয়া আল্লাহ, এটা কুফরি না তো কি? এই বলে সে জোরে জোরে সূরা পড়তে শুরু করলো। আকাশের চাঁদ হঠাৎই কালো মেঘে ছেয়ে গেল, অন্ধকার হয়ে উঠতে শুরু করলো। আমারও ভয় ভয় লাগা শুরু করলো। দিনু ভয় না পেয়ে বলে উঠলো, এই ঝড় উঠবে মনে হয়, এই আপদটারে তাড়াতাড়ি পানিতে ফেল, চল বাড়ি যাই। আমরা আর কিছু না বলে চাটাইটা যেভাবে ছিল সেভাবে বেঁধে পানিতে ফেলে দেই। দিনু ওর হাতে থাকা লাল কাপড়টি আর নৌকা থেকে কাঠের পুতুলটিও তুলে পানিতে ফেলে দেয়। কিন্তু পুতুলে বাঁধা থাকা তাবিজটা কখন আমাদের নৌকায় পড়ে যায় আমরা সেটা খেয়াল করিনি। আমরা গ্রাম থেকে অনেকটা দূরে চলে এসেছিলাম। ঝড় আসবে ভেবে আমরা তিনজনই জোরে জোরে দাঁড় বাইতে শুরু করি। এত জোরে দাঁড় বাইছিলাম, তবুও নৌকা যেন এগোচ্ছেই না। মনে হচ্ছে নদীতে যেন ঢেউ বেড়ে গেল। জামাল জোরে জোরে সূরা পড়ছে আর দাঁড় বাইছে। হঠাৎ আমার মনে হলো নৌকায় কিছু একটা বাঁধলো। হারিকেনের আলোতে যা দেখতে পেলাম তা দেখে আমার পিলে চমকে যাওয়ার জোগাড়। আমি দেখতে পেলাম সেই চাটাই বাঁধা লাশটা নৌকার সাথে লেগে আছে। আমার সাথে জামাল, দিনু ওরাও দেখতে পেল। সবার চেহারায় ভয়ের ছাপ যেন স্পষ্ট দেখতে পেলাম। কেউ কোনো কথা বলছে না। দিনু বইটা দিয়ে ধাক্কা দিয়ে লাশটাকে সরিয়ে আবার দাঁড় বাইতে শুরু করলো আর বলল, ঢেউয়ে মনে হয় লাশটা এদিকে চলে এসেছে। আমরা কিছু না বলে দাঁড় বাইছিলাম। মনে হলো নৌকার মাথায় কিছু একটা দাঁড়িয়ে আছে। বিদ্যুৎ চমকানির আলোয় আমরা দেখতে পেলাম সেই লাশটা হাত বাড়িয়ে আমাদের থেকে কিছু যেন একটা চাইছে। জামাল ইয়া আল্লাহ বলে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেললো। আমার আর বুঝতে বাকি রইল না যে আমাদের সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। জামাল
জ্ঞান হারিয়ে ভাগ্যিস পানির মধ্যে পড়েনি, নৌকার উপরেই পড়েছিল। পরক্ষণেই বিদ্যুৎ চমকানোর আলোয় আবার দেখতে পেলাম লাশটি সেখানে নেই। দিনু জামালকে ধরতে গিয়ে দেখলো যে পুতুলে বাঁধা তাবিজটা নৌকায় পড়ে আছে। হয়তোবা ওই জিনিসটাই ওই অবয়বটি চাইছিল। দিনু তাবিজটা পানিতে ফেলে দিয়ে বলল, লাশটা খোলা উচিত হয় নাই রে। এদিকে আমি উঠে গিয়ে পানির বোতল থেকে পানি নিয়ে জামালের মুখে কিছুটা ছিটা দিলাম, কারণ আমাদের খাওয়ার জন্য পানি ছিল। জামালের জ্ঞান ফেরত এলো। আমরা ওকে পানি খাওয়ালাম, কিন্তু কিছু না বলে স্তব্ধ হয়ে বসে রইল। জামাল যেন পাথর হয়ে গেছে। আমি আর দিনু আবার দাঁড় বাইতে শুরু করলাম। যেভাবেই হোক আমাদেরকে পারে যেতে হবে, কিন্তু আমরা যতই সামনে এগোচ্ছি মনে হচ্ছে নৌকা আরো দূরে সরে যাচ্ছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, ঠান্ডা বাতাসে শো শো শব্দ, আর পানিতে ছপ ছপ শব্দ, যেন পানির উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। হঠাৎ নৌকাটি এমন ভাবে নড়ে উঠলো, দিনু বলল, এটা কি রে? হারিকেনের আলোয় যা দেখলাম তা দেখে আসলে আমাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে গেল। হারিকেনের আলোয় দেখলাম একটা বিভৎস হাত আমাদের নৌকার এক পাশ ধরে আছে। ওই পাশে যদি ওই লাশের দিকে বা ওই হাতের দিকে চাপ দেয়, তাহলেই নৌকাটা এক পাশে কাত হয়ে নদীতে ডুবে যাবে। আর ওই হাতটি লাশের, এই কারণে বলছি, ওই হাতটি এবং লাশের হাতটি অবিকল মিল ছিল, কারণ লাশের হাতটি আমি দেখেছিলাম খুব ভালো করেই। মনে হচ্ছে ওই লাশটি নৌকার এক পাশ ধরে রেখেছে। দিনু কি করলো, উঠে গিয়ে বইটা হাতে ওই লাশের হাতটি, যেই হাতটি নৌকা ধরে রেখেছিল, বা ওই অবয়বটি, যেই অবয়বটির হাত দিয়ে নৌকা ধরে রেখেছিল, ওই হাতে সজোরে করলো এক আঘাত। আঘাত পেয়ে নৌকাটি থেকে হাতটি সরে গেল এবং হাতটি পানির নিচে চলে গেল। দিনু আমাকে বলল, বাঁচতে চাইলে তাড়াতাড়ি দাঁড় টান। হঠাৎই জামাল জোরে জোরে কান্না শুরু করলো। আমাদের যেন দম বের হয়ে আসছিল। মনে হচ্ছিল, আল্লাহ, এই যাত্রা আমাদেরকে কোনো মতে বাঁচিয়ে দাও। রাত যেন শেষই হচ্ছিল না। শো শো বাতাসে আমাদের কানে ভেসে আসছিল এক ধরনের হাসির শব্দ, কিন্তু এই হাসিটা মনে হচ্ছে এক করুণ হাসি। আমরা সবাই আল্লাহ আল্লাহ জিকির করছিলাম। জামাল সূরা পড়ছিল আর বলছিল, এটাই হয়তো আমাদের শেষ রাত। মনে হয় এক্ষুনি এই লাশটি এই নৌকাটা পানির নিচে নিয়ে চলে যাবে। আমরা ভয় পাচ্ছিলাম, এই বুঝি নৌকাটি ডুবে যায়, এই বুঝি টান দিয়ে নৌকাটি পানির নিচে তলিয়ে নিয়ে যায়। এদিকে ফজরের আজানের শব্দ আমাদের কানে ভেসে আসলো। আস্তে আস্তে অন্ধকার কেটে যেতে শুরু করলো। নদীও শান্ত হয়ে গেল। দিনের আলো ফুটতে শুরু করলো। আমরা দেখলাম আমরা গ্রাম থেকে খুব বেশি দূরে নেই। তাড়াতাড়ি দাঁড় টেনে নৌকা তীরে নিয়ে গেলাম। আমরা নৌকা থেকে নেমে কেউ কিছু না বলে যার যার মতো বাড়িতে চলে গেলাম। বাড়ি গিয়ে দেখলাম তোদের নানু সকালে নামাজ পড়তে উঠেছে। আমার এই অবস্থা দেখে আমাকে গোসল করার পর পানি দিল। জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি বললাম, না কিছু না, ঝড় উঠেছিল, টের পেয়েছো? এ কথা শুনে তোদের নানু যেন আকাশ থেকে পড়লো। বললো, না তো, কোনো ঝড়ের কোনো আলামত টের পাইনি, দিব্যি স্বাভাবিকই তো সবকিছু ছিল। তখন বুঝতে পারলাম ওটি একটি মায়াজাল ছিল, আসলে ঝড় কিছু ছিল না। যাই হোক, আমি ঘুমোতে চলে গেলাম। এরপর আমার কিচ্ছু মনে নেই। জ্ঞান ফেরার পর দেখতে পেলাম আমার পাশে তোদের নানু কান্না করছে, আর পাশের চেয়ারে জামাল বসে আছে। জামাল বলল, আল্লাহ তোরে বাঁচাইছে, দিনু আর নাই রে বন্ধু। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি, জামাল আর দিনু, আমরা সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। দিনু নেই এই কথাটা যেন মানতেই পারছিলাম না। জামাল বলল, বাড়ি যাওয়ার পর জামালের জ্বর আসে, 3 দিন ওর জ্বর ছিল, তারপর আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু দিনু বাড়ি যাওয়ার পর ওর গলা থেকে পা পর্যন্ত অবশ হয়ে গিয়েছিল। বারবার নাকি ও বলতো, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। ওর এই অবস্থা দেখে ওর পরিবারের লোকেরা পাশের গ্রামের এক হুজুর নিয়ে আসে এবং হুজুর নিয়ে এসে তাকে দেখায়। হুজুর তার বসে থাকা জিনের মাধ্যমে জানান ওই লাশটা কালো জাদু করে নদীতে ফেলে দেওয়া হয়। দিনু ওই লাশটাকে আঘাত করায়, বিশেষ করে হাতে আঘাত করায়, আর লাল কাপড়ে বাঁধা পুতুলের গায়ের তাবিজটি খোলায় ওর উপর খারাপ জিনের ছায়া পড়েছিল। তাই দিনুকে আর কোনোভাবেই বাঁচানো যাবে না। তবে সাথের 2 জনকে যেন
ক্ষতি করতে না পারে সেই চেষ্টা হুজুর করতে পারবেন। দিনুর পরিবারের মানুষ অনেক চেষ্টা করেও নাকি ওকে বাঁচাতে পারেনি। গতকাল দিনু মারা যায়। এসব বলে জামাল আমাকে ধরে কান্না করতে শুরু করলো। ওই হুজুর আমাকে ও জামালকে বেশ কিছু আমল দেয়, যা আমি এখনো করে আসছি। নানা ভাই আমাকে জানান যে উনি সেই আমল এত বছর ধরে এখনো করে আসছেন। তবে এখনো নাকি প্রায় স্বপ্নে নানা ভাই ওই লাশটিকে দেখতে পান। এই বলে নানা ভাই তার গল্পটি শেষ করেন। এই ঘটনাটি বলার সময় নানা ভাইয়ের চোখের পানি দেখে বন্ধু হারানোর কষ্ট যে স্পষ্ট ছিল তা আমি বুঝতে পেরেছিলাম। ভয়ে সবাই জড়সড় হয়ে বসেছিলাম, কারণ রাতের বেলা নানা বাড়িতে এই ধরনের ভয়ের গল্প শুনতে অন্য রকমের এক অনুভূতি কাজ করে। নানা ভাই যতদিন জীবিত ছিলেন ওই আমলটি করে গিয়েছিলেন। 2010-এর অক্টোবরের 9 তারিখে নানা ভাই মারা যান। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। এটি ছিল ঘটনা। আব্দুল হাদী, বাজিতপুর, কিশোরগঞ্জ। অসংখ্য ধন্যবাদ আব্দুল হাদী ভাইকে। চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আমরাও একটি বিষয় বারবার আপনাদের সামনে বলার চেষ্টা করেছি বিভিন্ন সময়, এখনো বলছি, কুড়িয়ে পাওয়া কোনো সন্দেহজনক জিনিসে হাত দেবেন না, সেটা খুলবেন না, আর সেটা যদি মূল্যবান জিনিস হয় সেটা নিজে ব্যবহার করার চেষ্টা করবেন না। আর যদি সেটা সন্দেহজনক জিনিস না হয় সেক্ষেত্রে শরীয়তে এই সংক্রান্ত বেশ কিছু আমল রয়েছে। ভালো কোনো আলেমের কাছ থেকে জেনে নেবেন যে এই বিষয়ে মাসালাটা কি হবে। এই হারিয়ে যাওয়া জিনিস বা কুড়িয়ে পাওয়া জিনিসটা পাওয়ার পর সেটি আপনি ব্যবহার করতে পারবেন কিনা। তবে নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, এটাই অনুরোধ করব। আর বিশেষ করে এই টাইপের জিনিস, লাল কাপড়, কালো কাপড়, কোনো চকচকে জিনিস, পয়সা, কোনো বোতলের মুখ খোলা, কোনো মাটির পাত্র সেটা মুখ খোলা, কোনো পিতলের পাত্র সেটার মুখ খোলা, সেটা রেখে দেয়া, এই টাইপের কোনো কাজ আমরা যেন না করি। তাহলে ভয়ানক বিপদ কিন্তু আমাদের পিছু নেবে। প্রিয় লিসেনার্স, একদম গ্রামের যেই ঘটনাগুলো, এই ঘটনাগুলো আমাদের মধ্যে এক অন্য রকমের অনুভূতি সৃষ্টি করে। আমার কাছে এই ঘটনাটি খুবই ভালো লেগেছে। আসলে ব্ল্যাক ম্যাজিক লাশের উপর করার পর এই লাশটির পরিণতি কি হয়েছিল দেখেছিলেন, যে এটি লাশই ছিল, কিন্তু যে পুতুলটি, কাঠের পুতুলটি, এই পুতুলের বিভিন্ন অংশে যেই ক্ষত সৃষ্টি হয়েছিল ওই লাশেও ঠিক একই ধরনের ক্ষত সৃষ্টি হয়ে গিয়েছিল। আমরা জানি না কে কাকে ক্ষতি করার উদ্দেশ্যে এই লাশটির উপর ব্ল্যাক ম্যাজিক করেছিল। তবে এতটুকু বুঝতে পারছি, যেহেতু ওই লাশের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল এবং ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ওই লাশের উপর ভয়ানক একটি পিশাচকে চালান করে দেওয়া হয়েছিল এবং নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে এটি করা হয়েছিল। যেহেতু ওনারা এই লাশটি পেয়ে যান, লাশটি খুলে ফেলেন, সেখানকার যে ভিতরে কাপড় সেটা থেকে তাবিজ খুলে পড়ে যায়, সবকিছু এলোমেলো হয়ে যায়, যার ফলে পুরো প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হয়েছিল। এই কারণে ওই পিশাচটি ক্ষিপ্ত হয়েছিল, যার ফলশ্রুতিতে এই নৌকার উপর সে অ্যাটাক করেছিল। তারপরে যখন এই দিনু মিয়া বৈঠাটি হাতে নিয়ে ওই হাতের উপর আঘাত করে, তাতে ওই পিশাচটি আরো বেশি ক্ষিপ্ত হয়, যার ফলশ্রুতিতেই দিনু মিয়ার এই পরিণতি হয়েছে। আল্লাহ দিনু মিয়ার ভুল ত্রুটি ক্ষমা করুন, তাকে জান্নাত নসিব করুন। আমাদেরকেও এই ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করুন। আর অতিমাত্রায় সাহসী ভাব দেখালে বিপদ যে হতে পারে এটা তো আমরা বুঝতে পারছি। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় অনেক ভালো আছেন। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন সুমন, লিখছি খুলনার খুরনিয়া থেকে। আমি মাসখানেক হলো ভূত নাইট শুনছি। ভূত বা অলৌকিক এই বিষয়গুলো সবসময় আমাকে গভীরভাবে টানে, এজন্য ভূত নাইট খুব ভালো লাগে। আমার সাথে তেমন কোনো ভয়ানক ঘটনা ঘটেনি, তবে আমার অনেক পরিচিত মানুষের সাথে এমন ঘটনা ঘটেছে। আর তাছাড়া আমাদের গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে ভদ্রা নদী। অনেক বড় না হলেও অনেক স্রোতস্বিনী একটা নদী। এই নদীকে ঘিরেও রয়েছে অনেক গল্প। সংক্ষেপে সেগুলো লেখার চেষ্টা করছি, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। প্রথম ঘটনাটা ঘটে
আমার এক জামাইয়ের সাথে, আমার ফুফুর স্বামী। আমাদের গ্রামের নাম রানাই। গ্রামটা অনেক বড়। আমাদের গ্রামের পাশের গ্রামে আমার ফুফুর শ্বশুর বাড়ি। আমার দাদা অনেক অসুস্থ থাকার কারণে ফুফু আমাদের এখানে চলে আসে। জামাই বলেছিলেন যে রাতে দোকান বন্ধ করে তারপর তিনিও আসবেন। যথারীতি রাত 10টার দিকে তিনি নদীর ধারের রাস্তা ধরে বাড়ির দিকে আসছেন। নদীর ধারে ইটের ভাটা, রাস্তা তখন পুরোপুরি ফাঁকা। একজন লোকও নেই, বর্ষাকাল, এই জন্য ভাটার কাজও বন্ধ। হাঁটতে হাঁটতে তিনি যখন ভাটা পেরিয়ে লোকালয়ে ঢুকতে যাবেন, ঠিক তখন নদীর দিক থেকে একটা হিমশীতল বাতাস এসে জামাইয়ের গায়ে লাগল। সাথে সাথে ওনার গায়ে কাঁটা দিয়ে উঠল। উনি একটু নদীর দিকে তাকালেন আর দেখলেন দূরে নদীর কিনারে কেউ একজন বসে করুণ সুরে গান গাইছে। নদীর পাড়ের বাতাসে তার লম্বা চুলগুলো উঠছে। সেই সুর এতটাই করুণ যে জামাই সেখানে থমকে দাঁড়ালেন। হঠাৎ তার কি হলো, তিনি ধীরে ধীরে নদীর দিকে এগোতে লাগলেন। তিনি যত কাছে যাচ্ছেন, গানের সুরটা যেন ততটাই বিষণ্ণ আর করুণ হয়ে তার বুকে এসে আঘাত করছে। তিনি তখন দ্রুত পায়ে সেখানে চলে যেতে চাইলেন, অথচ তার মনে হচ্ছে যেন কোনো কিছুতেই সেই কিনারে পৌঁছতে পারছেন না। তিনি এত হাঁটছেন, তবু তার পা যেন এক জায়গাতেই আটকে আছে। সুরের তাড়নায় তিনি পাগলের মতো আচরণ শুরু করেন, যেন যেভাবেই হোক তার কাছে পৌঁছতেই হবে। এভাবে কতক্ষণ তিনি হেঁটেছেন তার কোনো ইয়ত্তা নেই। অবশেষে একটা সময়ে তার মনে হলো সে আর নড়তে পারছে না, পুরো শরীর অবশ হয়ে আসছে ধীরে ধীরে, আর একটু হলেই মাটিতে পড়ে যাবেন। তার চোখ প্রায় বুজে আসছিল। এমন সময়ে একটা টর্চের আলো তার চোখে এসে পড়ল, আর তিনি সাথে সাথে হুঁশ ফিরে আসেন। তিনি তাকিয়ে দেখেন তিনি নদীর কিনারে হাবর কাদার মধ্যে গলা অবধি ডুবে আছেন। তার দম বন্ধ হয়ে আসছে। তিনি অনেক চেষ্টা করলেন, কিন্তু সেখান থেকে বেরোতে পারলেন না। অবশেষে অনেক জোরে চিৎকার দিলেন। যে লোকটা লাইটের আলো ধরেছিল সে তখন দৌড়ে এসে জামাইকে সেখান থেকে টেনে তোলে। কাদা থেকে ওঠার পরে তারা দুজনেই সেই নদীর তীরে একটা বিকট হাসির শব্দ শুনতে পায়। তখন তারা নদীর অন্য পারে তাকিয়ে দেখে লম্বা চুলওয়ালা আলখাল্লা পরা একটা মহিলা তাদের দিকে তাকিয়ে হাসছে। টর্চের আলো সেদিকে ধরতেই সেই জিনিসটা চোখের পলকের মধ্যে বাতাসে গায়েব হয়ে গেল। এরপর তারা দুজনেই সেখান থেকে দৌড়ে পালিয়ে আসেন। এর পরের ঘটনাটা ঘটে আমার এক বন্ধুর সাথে। ওর বাড়ি নদীর ওই পারে অন্য একটা গ্রামে। নদী পার হওয়ার জন্য খেয়াঘাট আর নৌকা রয়েছে, তবে নৌকায় পারাপার রাত 9টার পরপরই বন্ধ হয়ে যায়। ঈদের সময়কার কথা। কলেজের ফাংশন শেষ করে বাড়ি ফিরতে ফিরতে ওর সেদিন অনেক রাত হয়ে যায়। খেয়াঘাটে এসে দেখে কোনো নৌকা নেই। অনেক ডাকাডাকি করার পরেও কোনো সারা শব্দ পেল না। তখন বাধ্য হয়ে ও আমাকে ফোন দেয় আর বলে আজকে রাতটা আমার এখানে থাকবে। আমি বললাম ঠিক আছে, তুই চলে আয়। এই বলে আমিও রাস্তা ধরে ওকে এগিয়ে আনতে গেলাম। আমাদের বাড়িটা গ্রামের বেশ ভেতরে। আসার পথে একটা পুরনো কবরস্থান পড়ে। এখানে অনেকেই ভয় পেয়েছে এর আগে। আমার আবার এসবের ভয় ভীতি তেমন একটা ছিল না, তাই গুনগুন করতে করতে রাস্তা ধরে একা একা হাঁটতে লাগলাম। কবরস্থানের কাছে এসে হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। কেউ যেন কাঁদছে। আধো অন্ধকারে এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। আমি কিছুটা ভয় পেলাম। তারপর হঠাৎ মনে হলো যে কাঁদছে সে যেন আমার ধারে কাছেই কোথাও একটা আছে। আমি বুকে কিছুটা সাহস নিলে মোবাইলের ফ্ল্যাশটা অন করে বাম পাশে কবরস্থানের দিকে ধরলাম, আর দেখলাম আমার বন্ধু রুবেল একটা ভাঙা কবরের সামনে দাঁড়িয়ে কাঁপছে। ওর দৃষ্টি ফ্যাকাশে। আমি দৌড়ে গিয়ে ওর গায়ে হাত রেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রুবেল? ও কিছুই বলল না। আমি যে সেখানে আছি তার কোনো খেয়াল যেন ওর নেই। আমাকে পাশ কাটিয়ে একটা পুতুলের মতো হাঁটতে হাঁটতে কবরস্থানের অপর পাশে বড় আম বাগানে ঢুকল। আমি ওকে পেছন থেকে এত ডাক দিতে লাগলাম, কিন্তু ওর যেন কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ করে আমাকে চমকে দিয়ে একটা বড় গাছে উঠতে শুরু করলো, আর তারপর কোনো কিছু বুঝে ওঠার আগেই গাছ থেকে নিচে ইট পাটকেলের উপরে একটা লাফ দিল।
আমি দৌড়ে গেলাম ওর কাছে, হাত পা মুখ সব জায়গায় কেটে গেছে। আমি সাথে সাথে ওর বাড়িতে খবর পাঠিয়ে দিয়ে ওকে নিয়ে হাসপাতালে যাই। হাসপাতাল থেকে 2 দিন পরে সুস্থ হয়ে ফেরার পরে ওকে জিজ্ঞেস করছিলাম কি হয়েছিল সে রাতে। ও তখন যা বলে তা শুনে আমি রীতিমতো শিহরিত হয়ে উঠি। ও বলে ও নাকি রাস্তা ধরে হেঁটে আসছিল। কবরস্থানের এখানে আসার ঠিক আগে ও দেখে একজন লোক অন্ধকারের মধ্যে কবরস্থানের পাশেই একটা কবর খুঁজছে, অথচ তার আশেপাশে অন্য কোনো মানুষজন নেই। কবরটা তখন খোঁড়া শেষ। ও তখন কৌতূহলী হয়ে কবরের ভেতরে উকি দেয় আর দেখতে পায় কবরের মধ্যে ও নিজেই শুয়ে আছে, আর একটা হাত বাড়িয়ে ও নিজেকে ডাকছে। এটা দেখে ও স্তম্ভিত হয়ে যায়। ঠিক তখন ওর কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ পায় সে। পেছনে ফিরে তাকিয়ে দেখে এতক্ষণ যে লোকটা কবর খুঁড়ছিল সেই লোকটাই, কিন্তু তার চেহারা এতক্ষণে অনেক বিভৎস হয়ে গেছে। সে একটা ভয়ানক দৃষ্টি দিয়ে ওকে কবরের মধ্যে ঠেলে ফেলে দেয়, আর তারপর ও কিছুই মনে করতে পারে না। কবিরাজকে দেখানোর পরে তিনি জানান ওকে সম্ভবত খারাপ কোনো কিছুতে আসর করেছিল, এই জন্য এমনটা হয়েছে। তিনি একটা তাবিজ দিয়ে বলেন এটা যেন সবসময় ও হাতে বেঁধে রাখে। এরপর অবশ্য ওর সাথে খারাপ কোনো কিছু ঘটেনি শাফিন ভাই। এমন আরও অনেক ঘটনা আছে এখানে, যে ঘটনাগুলো বেশ ভয়ঙ্কর এবং এখানকার মানুষজনের সাথে ঘটে গিয়েছে। সময় করে আরেকদিন লিখে পাঠাবো ইনশাল্লাহ। ঘটনাটা ভালো লাগলে পরে শোনাবেন। ভালো থাকবেন। ভূত নাইটের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। ঘটনাটি আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন মোহাম্মদ আলাউদ্দিন সুমন, খুলনার খোরনিয়া থেকে। আসসালামু আলাইকুম, আমি নিয়াম বাবু বলছি মধ্যপ্রাচ্যের কোন একটা দেশ থেকেই, দেশটার নাম বলছি না। আর এখানে আমরা এসেছি আসলে 2019 সালের মে মাসে। এখানকার যেই ন্যাশনাল ক্যারিয়ার আছে, যে এয়ারলাইন্স আছে, সেখানে জয়েন করেছি আমরা। প্রায় 50 জনের মতন একসাথে জয়েন করি। এরা বাংলাদেশের সবচেয়ে বড় একটা ব্যাচ আসলেই কোম্পানিতে জয়েন করে। তো আমরা এখানে চলে আসার পর প্রথম দিকে কোম্পানি অ্যাকোমোডেশনে আমাদের জন্য থাকার ব্যবস্থা করা হয় শুরুর দিকে, যখন ট্রেনিং চলছিল। তো ট্রেনিং চলাকালীন আমরা সেই কোম্পানি অ্যাকোমোডেশনেই ছিলাম, এবং ট্রেনিংয়ের শেষের দিকে গিয়ে আসলে আমাদের আলাদা করে থাকার জন্য, যেহেতু কোম্পানি অ্যাকোমোডেশনে বলতে গেলে আসলে সবাই একসাথে থাকা হচ্ছে না, আমরা যারা বাংলাদেশের আছি, এই জন্য আমরা চাইলাম যে একসাথে বাইরে গিয়ে থাকবো। সেক্ষেত্রে কোম্পানি অ্যাকোমোডেশন ছাড়ার জন্য অ্যাপ্লিকেশন দিতে হয় আসলে। তো অ্যাপ্লিকেশন দেওয়ার ফাঁকে ফাঁকে আমরা এদিক দিয়ে বাসা খুঁজছিলাম। তো বাসা খোঁজার ক্ষেত্রে আমরা একটা পর্যায়ে পেয়েও গেলাম। এটা হচ্ছে, যদি আমি প্রচলিত নামের কথা বলি এলাকার নামটি, সেটা হচ্ছে মুগলিনা, আর এমনি আরবিতে বলা হয় গোয়াইলিনা। তো এটা হয়তো বা নাম শুনে অনেকে বুঝতে পারবেন আমি কোন দেশের কথা বলছি বা কোন এলাকার কথা বলছি। তো আমরা এখানে একটা বাসা নেই। বাসার 6 তলায় আমরা একটা অ্যাপার্টমেন্ট পাই। 6 তলার অ্যাপার্টমেন্টটিতে আমরা আসলে, যেহেতু প্রথম দিকে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না বাসা খুঁজে পাওয়ার ক্ষেত্রে, এবং কত রেটের ভিতরে খুঁজে পাবো কি না পাবো, সেক্ষেত্রে আসলে আমরা 2 বেডরুমের একটা বাসা নিয়ে নিই। সেখানে আমরা 6 জন উঠি। এক রুমে 3 জন করে আমরা, সবাই বাংলাদেশি। আর যেহেতু এই দেশে আসলে বড় বড় বিল্ডিংগুলোতে এমনভাবে সিস্টেম করা হয় যেন একটা ফ্লোরে অনেকগুলো অ্যাপার্টমেন্ট করে রাখা হয়। যেমন আমাদের বিল্ডিংটার একটু বর্ণনা দিই, যে এটা প্রতি ফ্লোরে প্রায় 6টা করে অ্যাপার্টমেন্ট আছে, 6টা করে ইউনিট যদি আমরা বলি। তো আমরা এই বাসায় উঠেছি আমরা মে মাসে এসেছিলাম। তো জুন মাসের মোটামুটি শেষের দিকে বলা চলে, জুন মাসের শেষের দিকে গিয়ে আমরা এই বাসায় উঠি।
তো প্রথম দিন আমরা যে যার মতন গুছিয়ে রেখেছি। তখন আসলে আমরা কোম্পানি অ্যাকোমোডেশনটা ছাড়িনি। পরের দিন ইন্সপেকশনে আসবে, সেক্ষেত্রে তাদের কাছ থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে আমরা অ্যাকোমোডেশনটা ছাড়বো। তো দ্বিতীয় দিন আমরা সবাই মোটামুটি জিনিসপত্র নিয়ে চলে আসি। তো আমার সাথে আরেকজন বাকি ছিল। আমরা 2 জন পরবর্তীতে আসবো, পরের দিন গিয়ে আসবো। তো বাকি 4 জন চলে আসে দ্বিতীয় দিনেই। তো তৃতীয় দিনে গিয়ে আমরা ক্লিয়ারেন্স নিয়ে, যেহেতু আমাদের অফিস ছিল, ক্লিয়ারেন্স নিয়ে আমরা চলে আসি এই বাসায়। তো আমাদের সবকিছু গোছানো হলে একটু বাইরে ঘুরতে যাই, যেহেতু ওই সময়টা আসলে অনেক তাপ, সেহেতু রাত্রে 9টা-10টার দিকে আমরা একটু বাইরে থেকে ঘুরে চলে আসি। রাতে আমরা যে যার মতন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসে খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পর প্রায় আনুমানিক রাত 2টা, 1:30 বা 2টা এরকম কিছু একটা হবে। কারণ আমরা সবাই অলমোস্ট গভীর ঘুমেছিলাম। আমার আরেকজন ফ্রেন্ড যিনি আছেন, তিনি সজাগ ছিলেন। তিনি মোবাইলে ল্যাপটপে বসে বসে কাজ করছিলেন, রুম অন্ধকার ছিল। তো আমাদের তৃতীয় যে মেম্বার, তিনি দরজার সোজাসুজি যেই জায়গাটা, রুমের যে পজিশনটা, ওখানে তার বেডটা ছিল। আর আমাদের বাকি 2 জনের ছিল জানালার 2 পাশে। তো উনি ওখানে ঘুমাচ্ছিল। ঘুমানোর এক পর্যায়ে তো আমি ঘুমাচ্ছিলাম আমার জায়গায়, গভীর ঘুমেই ছিলাম। হঠাৎ করে আমি প্রচণ্ড শব্দ শুনতে পাই যে আমার ডান পাশে, জানলার আরেক পাশে যেই ফ্রেন্ডটা ল্যাপটপে কাজ করছিল অন্ধকারে, সে প্রচণ্ড জোরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জোরে জোরে চিৎকার করে বলতেছে, আস্তাগফিরুল্লাহ পড়তেছে বারবার। তো আমি তো প্রথমে একে তো গভীর ঘুমেছিলাম, যেহেতু রাত করেই ফিরেছি। তো চোখ মেলে আমি জাস্ট এটুকু দেখলাম যে আমার ফ্রেন্ড বিছানার মধ্যে অলমোস্ট হাঁটুর উপরে ভর করে সে দাঁড়িয়ে আছে। আর আমার যেই রুমমেটটা দরজার সোজাসুজি পজিশনে ঘুমাচ্ছিল, সে বিছানা থেকে ঠিক ওই মুহূর্তে, আসলে আমি যখন চোখ মেলি ওই মুহূর্তে সে ওই কাজটা করে। বিছানা থেকে এক লাফে দাঁড়িয়ে যায় এবং জোরে জোরে, এটা আসলে কোন ভাষার চিৎকার বলবো, আমি বলবো না যে নারী পুরুষ গলা মিশ্রিত কোনো গলা, বাট চিৎকারটা একটু ভয়াবহ ছিল। যদি বলি যে আর্তচিৎকার, সেই আর্তচিৎকার টাইপের আর্তচিৎকার, বা আপনারা বলতে পারেন যে এটাকে বলে অমানসিক চিৎকারের মতন অনেকটা। যে সে দাঁড়িয়ে আছে, তার চোখ দুটো খোলা, এবং সে পুরো কমফোর্টার, যেটা আমরা গায়ে দিয়ে ঘুমাই রাতে, ওই কমফোর্টার পুরোটা একসাথে নিয়ে সেইভাবে শটান হয়ে দাঁড়ানো, যেটা সেভাবে দাঁড়িয়ে সে চিৎকার করছিল। তো আমিও ওই অবস্থায় আসলে কাঁচা ঘুম থেকে উঠে এই সিচুয়েশন দেখে আমিও চিৎকার করে উঠলাম। এবং আমি চিৎকার করার পর, এর আগ পর্যন্ত ঠিক ছিল, এটা কয়েক সেকেন্ডের আসলে ব্যাপার। আমি যখন চিৎকার করে উঠলাম, তখনই সে এক লাফে আমার বিছানায় এসে পড়লো, পুরো কমফোর্টার সহ। এবং ওই মুহূর্তে সম্ভবত তার সেন্স ফিরে আসে, এবং সে তখন সে বলতে পারে না আসলে কি হয়েছিল ওই মুহূর্তে, কেন সে এরকম করেছে। সবকিছুর আমরা জানি না, তবে সবকিছুর বোধহয় মূলে একটা কারণ ছিল। সেটা আমি পরবর্তীতে আপনাদের পরামর্শ চাইব, বা সাজেস্ট, এটা আসলে এই কারণে হতে পারে কিনা, আই ডোন্ট নো। পরবর্তীতে এটা ছিল প্রথম দিনের ঘটনা। তারপর জিজ্ঞেস করার পরে তিনি আসলে তেমন কিছু বলতে পারেনি, সে খুব স্বাভাবিকভাবে, প্রথম রাত যেহেতু ছিল। আচ্ছা, তো পরবর্তীতে আমরা একই ব্যক্তির সাথে আরও 2টি ঘটনা ঘটে যায়। তিনি এটা ইভিনিং শিফট শেষ করে রাত 1:30টায়
লিফটে উঠছিল। আমাদের যেহেতু 1টা বাজে শিফট শেষ হয়ে যায়, 1:30 বাজে আমাদের যে অফিসের গাড়ি, সে অফিসের গাড়ি নামিয়ে দেওয়া যায় বাসায়। তো 1:30 বাজে উনি নিচে আসে। তখন এখানে মধ্যপ্রাচ্যে আসলে সবাই খুব আর্লি ঘুমাতে চলে যায়, যারা মানে এখানকার নিয়ম যেটা, আর ফজরের সময় আসলে সবাই উঠে যায়। তো পরবর্তীতে সে 1:30 বাজে যখন আসে, তখন আসলে কেউই নেই বিল্ডিংয়ের নিচে। এসে লিফটে যথারীতি লিফটের সামনে দাঁড়িয়ে তিনি লিফটে উঠলেন। আনফর্চুনেটলি উনি লেভেল 5 যেটা, 5-এ প্রেস না করে উনি 4-এ প্রেস করেন। তো তিনি অ্যাজ ইউজুয়াল উঠলেন লেভেল 4-এ। উনি 2 স্টেপ বের হয়ে যাওয়ার পরেই আসলে তিনি রিয়েলাইজ করতে পারলেন যে আসলে এটা আমাদের যে ফ্লোর সেই ফ্লোর না। উনি যখন আবার ফেরত গিয়ে ওনার লিফটে ঢুকবেন, ঠিক ওই সময় খেয়াল করেন পাশে লিফটটা ওনার পাশে, মানে পাশাপাশি 2টো লিফট। তো পাশের লিফটটাও ঠিক 1 সেকেন্ড, মানে তিনি বের হয়ে 2 স্টেপ গিয়ে রিয়েলাইজ করার মধ্যে আসলে 2-3 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না। ওই সময়ের মধ্যেই উনি যখন ফিরলেন, তখন দেখা যায় ওই পাশের লিফটের দরজাটা খুলে গেল। মানে তার সাথে সাথে লেভেল 4-এ আসলো, কিন্তু লিফটের ভিতরে কেউ নাই। আচ্ছা, উনি এটা তখন আর পাত্তা দিলেন না। উনি আবার লিফটে উঠলেন, উঠে গিয়ে এবার 5-এ প্রেস করে উপরে উঠলেন। তো লেভেল 5-এ এসে যখন উনি নামলেন, ঠিক 2 স্টেপ বের হয়ে যাওয়ার পরে হঠাৎ করে শুনলেন টং করে পাশের লিফটটা এসে পৌঁছালো, দরজাটাও খুলে গেল, দরজার ভিতরে কেউ নেই। এটা অনেকটাই তার জন্য খুবই আসলে স্পুকি ছিল, খুবই স্বাভাবিক স্পুকি এক্সপিরিয়েন্স। মানে ওই সময় আসলে একটা মানুষ এমনিতেই ডিউটি করে এসেছে, পাশাপাশি প্রথম দিন তার সাথে এরকম একটা ঘটনা ঘটলো, আজকে আবার এরকম একটা ঘটনা ঘটছে। তুমি জিনিসটা পাত্তা না দিয়ে দোয়া পড়তে পড়তে উনি দরজা খুলে ঢুকে পড়েন বাসায়। তো অন্য আরেক দিনের ঘটনা, ঠিক ওই একই সপ্তাহের ঘটনা, যেই সপ্তাহে লিফটের ঘটনাটা ঘটলো। উনি এরকম সেম সময়ে রাত 1:30টায় বাসায় ঢুকছেন। আমাদের যে ড্রয়িং রুমটা, এটা বেশ বড়। ড্রয়িং রুমে একটা ছোট্ট করিডোরের মতন হেঁটে এসে ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমের মধ্যে, পুরো ড্রয়িং রুমে নাকি খুব মিষ্টি একটা আতরের গন্ধ দিয়ে ভরা। যেহেতু ড্রয়িং রুমে তখন ওই মুহূর্তে কেউ নাই, যে যার রুমে ঘুমাচ্ছিল। তো অনেকে হচ্ছে শিফটে ছিল। তো উনি এসে দেখেন যে পুরো ড্রয়িং রুম জুড়ে হচ্ছে খুবই মিষ্টি একটা গন্ধ। তো উনি সেটা দেখে তাড়াতাড়ি করে রুমে চলে যান, রুমে চলে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমা যান। আর এর মধ্যে আমাদের পাশের রুমে কিন্তু কোনো ইনসিডেন্ট হচ্ছে না। এতগুলো আরো ছোটখাটো বেশ কিছু ইনসিডেন্ট ঘটেছে, কিন্তু পাশের রুমে আসলে তেমন কিছু হচ্ছিল না। যেমন আমার সাথে যেটা ঘটেছে, আমি ওই দিন রুমে ঘুমাচ্ছিলাম, আমার পাশে আমার ওই ফ্রেন্ড ছিল। তো ওই ফ্রেন্ড এসেছে পরে, আমার যখন ঘুম ভাঙে তার কিছুক্ষণ পরে সে আসে। তো ওই ঘুম ভাঙার আগে যেটা ঘটে, আমি ওই সময় যেহেতু আমার মর্নিং শিফট ছিল, আমি একটু আর্লি শুয়ে পড়েছিলাম। তো আমার রাত্রে এরকম 11টা-12টার দিকে ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে মানে আবছা ঘুম, তখন যে উঠবো করছি খাওয়া দাওয়া করার জন্য। তো এই সময় হঠাৎ করে আমার মনে হলো যে আমার উপরে কেউ দাঁড়িয়ে পা দিয়ে যদি গলাটা চেপে ধরে, অনেকটাই এরকম এক্সপিরিয়েন্স। কারণ আমার সেন্স আছে, আমি বাইরের শব্দ পাচ্ছি, সেই মুহূর্তে আমার মনেও হচ্ছে যে কেউ একজন আমার গলার মধ্যে পা দিয়ে, আমার উপরে দাঁড়িয়ে গলার মধ্যে পা দিয়ে চেপে ধরে রেখেছে। এটা ওই বাসায় আমার একমাত্র এক্সপিরিয়েন্স, এর বাইরে আসলে তেমন কোনো এক্সপিরিয়েন্স আর ঘটেনি। তো বাকি যেগুলো ছিল খুবই ছোটোখাটো, কিন্তু ওখানে প্রেজেন্সটা বোঝা যাচ্ছিল। এবার যদি আমি বলি যে আসলে কেন হচ্ছে, এটা আমাদের সবার যেটা ধারণা, যেহেতু মধ্যপ্রাচ্যে আসলে এরকম, আমরা এখানে আসার পরে পরবর্তীতে যখন আমরা অনেকের সাথে পরিচয় হয়েছি, অনেক কাছ থেকে অনেক ছোটোখাটো এক্সপিরিয়েন্স শুনেছি, তখন বুঝলাম যে আসলে এখানে
ওই আমরা যেটা বলি পিশাচ বা ওরকম কিছু না, তবে জিনের আনাগোনা অবশ্যই, যেহেতু আমরা মুসলিম আমরা অবশ্যই বিশ্বাস করি যে জিনের আনাগোনাটা আসলে এখানে এই মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি। আর সেখানে ভালো খারাপ জিন হতে পারে। আর আমরা যখন যেই দিন বাসায় উঠেছিলাম, এই জিনিসটা আসলে এখন এসে বলছি আপনাদেরকে, যখন এই বাসায় উঠেছিলাম তখন হচ্ছে উনার বেডটা যেখানে আমরা রাখি তার সেই মাথার উপরে আসলে আমাদের উইন্ডো এসিটা ছিল। তো উইন্ডো এসিটার সেখানে আসলে 2টা সূরা ঝুলানো ছিল, আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে একটা হচ্ছে আয়াতুল কুরসি ছিল, আরেকটা কি ছিল এটা বুঝতে পারছি না, যেহেতু ওনারা অন্য ন্যাশনালিটি ছিল, আমাদের আগে যারা থাকতো তারা অন্য ন্যাশনালিটি। ওখানে ওনাদের ভাষায় লেখা আর আরবিটা একটু অন্যরকম ভাবে লেখা, যে কারণে আসলে বোঝা যাচ্ছিল না। তো উনার বেডটা বসানোর সময় ওখান থেকে আয়াতুল কুরসি যেই একটা আয়াতুল কুরসি লেখা যে কাগজটা ছিল এসির মধ্যে লাগানো, এসির কর্নারে আসলে সেই কাগজটা খুলে পড়ে যায়। তো আমরা তখন পাত্তা দিইনি, আমরা ভেবেছি কি নাকি, কারণ আরেকটা যেটা ছিল ওটা তো ঝোলানোই ছিল, ভাবলাম যে ওটা তো আছেই। এখন এই কারণে কোনো কিছু হয়েছে কিনা যে ওটা সরানোর ফলে তার এন্ট্রান্স বা ওই রুমে আসা যাওয়ার যেই বিষয়টা সেটা অনেকটাই ক্লিয়ার হয়ে যায় বা তার জন্য ইজি হয়ে যায়, এটা জানি না, তবে সম্ভবত হতেও পারে সেটা। তো এই ছিল আমার ঘটনা। আর দেশের এবং এখানকার আরো কিছু ঘটনা যদি পরবর্তীতে আসলে সুযোগ পাই অবশ্যই জানাবো। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই স্পেশাল এপিসোডে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো আজকে যে ঘটনাটি আমি আপনাদের মাঝে হাজির হয়েছি, এই ঘটনাটি একটি মসজিদের মুয়াজ্জিনের ঘটনা। তো ঘটনাটি আমি সরাসরি শুরু করতে যাচ্ছি। এই ঘটনাটি ঘটে বগুড়া জেলায়। এই ঘটনাটি শেয়ার করে আমাকে ওমর ভাই। এই ওমর ভাই তার চাচার কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করে। এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 18-20 বছর হবে এরকম সময়ে আর কি। এতদিন আগের এই ঘটনাটি তিনার চাচা আর কি তার সাথে এই ঘটনাটি শেয়ার করে। তো সেই সুবাদে সে আমার সাথে এই ঘটনাটি শেয়ার করে। তো ঘটনাটি আমি চলে যাচ্ছি। ঘটনাটি শুরু হয় ইনার চাচা সে সময় মাদ্রাসার ছাত্র ছিলেন। তো মাদ্রাসার ছাত্রের পর তিনি পাশাপাশি একটা মুয়াজ্জিনি মানে এক জায়গায় মাদ্রাসার পড়তেন, সে জায়গার পাশে তার মসজিদে মুয়াজ্জিনের চাকরি নেয়। তো তার বাসায় এতটা পরিমাণের ছিল না, যে মানে আর্থিক অবস্থা ছিল না যে পড়াশোনা বা এতগুলো খরচ দেওয়ার মতো টাকা ছিল না। এই জন্য উনি এই মুয়াজ্জিনি চাকরিটা পার্শ্ববর্তী মসজিদের মুয়াজ্জিনিটা তাকে দেওয়া হয়। বলা হয় যে তুমি এখানে পড়বা আর মুয়াজ্জিনিটা করবা, যাতে করে তোমার টাকার মানে বেতনের টাকাটা এখান থেকে উঠে আসে। তো সেজন্য উনি রাজি হয় ওনার চাচা। তখন সে হেফজ বিভাগে পড়তো, মোটামুটি 20 পড়া কোরআন শরীফ মুখস্থ করছে আর 10 পড়া বাকি ছিল। তো মসজিদ মানে সে নতুন একটা মাদ্রাসায় যখন যায়, সেই মাদ্রাসা কিন্তু নতুন ছিল। তো তখন এই মাদ্রাসা থেকে মসজিদে মানে মানে যেটা বলা যায় যে মানে মসজিদ থেকে মাদ্রাসাটার দূরত্ব মোটামুটি 5-7 মিনিটের হেঁটে যাওয়া আসার জন্য। সেই 5-7 মিনিটে মসজিদে মানে থেকে মাদ্রাসা যাওয়া আসার সময় একটা মসজিদের পাশে একটা বড় কবরস্থান ছিল। তো যখন রাত্রিকালীন সময় ফজর বা এশার সময় যখন আজান দিতে যায়, তখন তো কেউ থাকে না। আর দিনের বেলার মতো যেমন রাস্তার পাশ দিয়ে মানুষ যাওয়া আসা করে, সে সময় তো তখন কেউ যাওয়া আসা করতো না। সো এই যে মসজিদের মানে পাশে যে কবরস্থানটা ছিল,
সে কবরস্থানটার বিষয়ে সে আর কি তিনি জানতেন না যে এতটা ভয়ঙ্কর বা এর রিলেটেড কিছু তাকে জানানো হয়নি। সে যেহেতু মাদ্রাসার ছাত্র হয়তো ভয়টা পাবে না, এটা সবাই জানতো। মসজিদে আজান দেবে এরকম একটা বিষয়। তো সে মাদ্রাসা পড়ে এবং মসজিদে যে আজান দেয় 2-3 দিন আজান দিছে, দেওয়ার পর একদিন হঠাৎ করে ফজরের আজান যখন দেওয়া হয় সে সময় সে একটু 4টার দিকে হবে, 4টার আগে আগে সে রওনা দিছে মসজিদের দিকে। তো যখন মসজিদের দিকে রওনা দিছে তখন সে একটু মানে যাওয়ার পর ওই কবরস্থানের পাশে যখন গেছে, যাওয়ার পর সে দেখতে পায় যে কবরস্থানে কে জানি সাদা একটা কাপড় দেখা যাচ্ছে, সাদা কাপড় পরা একটা লোক। এটা দেখে উনি তো একটু ঘাবড়ে গেলেন যে হঠাৎ করে এই জায়গায় একটা সাদা কাপড় পরা লোক কিভাবে আসতে পারে বা কে এটা হতে পারে, এত রাতে কি করে। তো উনি আবার দেখতেছে যে সাদা কাপড় পরা লোকটা ওটা নামা এবং মনে হচ্ছে যে সিজদা দিচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো যখন এরকম দেখতে পাওয়ার পর উনি আবার ওই দিকে খেয়াল না করে উনি মসজিদের দিকে গেলেন, যে নামাজ পড়ালেন। পড়ার পর সে আসছে, মানে সেদিন নামাজ পড়ে আসে, তার সাথে কোনো ঘটনা ঘটলো না। তো পরবর্তীতে রাত সেদিনের দিনটা গেল, রাতে ফজরের ঈশার নামাজের সময় সে আরেকজন মাদ্রাসার ছাত্রকে নিয়ে যাওয়ার পর সে দুজনে আর কি নামাজ পড়ে চলে আসে। তো আসার পর সে ঘুমাইছে, ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে মানে একটা চিৎকার দিয়ে উঠে ঘুমটা ভেঙে গেছে। সে স্বপ্নে দেখছে যে কেউ ওর গলাটা চেপে ধরছে। মানে এটা দেখার পর সে যে এতটা পরিমাণে ভয় পাইছে, মানে না দেখলে আর কি বোঝার মতো না। তখন এই চাচাকে মাদ্রাসার যে হুজুর ছিল তিনি গাটা ফুঁকাই দেওয়ার পর সে আবার ঘুমানোর পর ফজরের আজান দেওয়া, তখন মসজিদের দিকে সে রওনা দিবে আজান দেওয়ার জন্য। হুজুর আবার তার সাথে আরেকজনকে পাঠায়, যাতে একটু ভয় পাইছে যাতে আর কোনো ভয়টা না পায়। তো যে ওর সাথে যায় এবং তারা দুজনে কবরস্থানের পাশে, যে ওই চাচা বলে যে ওর সাথে সঙ্গী বলে যে এখানে আমি কালকে এরকম বিষয়টা দেখলাম, তো চল। যাকে বললো সে আবার দেখতেছে যে আসলে তো এখানে একটা সাদা লোক। উনি আবার বলে যে কই ওই দেখ কবরস্থানে। তো দুজনে দেখতে পেলো যে আসলে একটা সাদা লোক কাপড় পরা। তারা মসজিদের দিকে একদম দৌড়ে গেছে। যাওয়ার পর এতটা পরিমাণের ভয় কাজ করছে ওনার, যা বলে বোঝানো যাবে না। তিনি এরকম একটা ভয়ঙ্কর লেভেলের একটা জিনিস দেখার পর তার অবস্থা খারাপ। তারা আজান দেওয়ার পর লোকজন আসার পর তাদেরকে বলা হয় যে এরকম বিষয় আমি কালকেও দেখলাম, আজকেও দেখলাম। তো আমি এরকম করে এখানে আসতে পারবো না, কারণ এরকম একটা ভয়ঙ্কর জিনিস থাকতে বা এরকম একটা ক্ষতিও করতে পারে। তো পরবর্তীতে ওই চাচা আবার ওখানে বলে যে আমি আপনাদের এখানে নামাজ পড়াতে আসতে পারবো না, কারণ এখানে যেহেতু ভয় একটা লাগে, হয়তো কোনো ক্ষতি করতে পারবে না, বাট কোনো ভয় লাগতেছে অনেক। তো যখন এরকম একটা বিষয়, আসলে এটা একটা জিন ছিল, তিনি যখন হুজুরকে যে বলে, হুজুর আর কি বুঝতে পারে যে এটা একটা জিন। তিনার একটু কবিরাজি জ্ঞান ছিল যে কি হতে পারে। তিনি বলে যে এটা একটা জিন, কোনো ক্ষতি করবে না, কারণ এটা একটা ভালো জিন। তো যখন চাকরিটা ছেড়ে দেওয়ার পর তিনি রাত্রে, রাত তখন 2টা বাজে, এই সময় স্বপ্নে দেখতেছে যে কেউ ওনাকে এতটা পরিমাণে জোরে টুটিটা চেপে ধরছে যা বলার বাইরে। মানে দুইজনে যেরকম একটা মানুষকে চেপে ধরলে হয় এরকম একটা শক্তি দিয়ে টুটিটা চেপে ধরছে। ও আবার হাতটা ছোটার জন্য অনেক চেষ্টা করতেছে, পারতেছে না।
টুটিটা ধরার পর তাকে বলতেছে যে তুই যদি এখানে নামাজ না পড়াতে যাস তাহলে তোকে আমি বাঁচতে দেব না, কারণ তুই কিসের জন্য ভয় পাবি বা এখানে কোনো খারাপ কোনো কিছুই হবে না। তো যখন এরকম করে দেখে স্বপ্নটা দেখার পর আবার সেদিন জোরে একটা চিল্লান দিয়ে ওঠার পর এই চাচাতো ভাইকে বলা হয় যে তুমি যেহেতু এরকম করে একটা ভয় পাইলা, তো আজকে থেকে হুজুর বলে যে ওখানে নামাজ পড়াও কোনো সমস্যা হবে না আশা করি, কারণ এটা একটা ভালো জিন এবং সেও হয়তো আর তোমার সামনে আসবে না। সো তিনি আবার কি করে যে পরবর্তীতে তাদের সাথে কথা বলে আবার মসজিদে নামাজ পড়ানো শুরু করে। কিন্তু ওই হুজুর যেটা বলে যে ওনাকে যে এখানে কোনো তোমার ক্ষতি হবে না, বরঞ্চ তোমার লাভই হবে, কোনো সমস্যা নাই। সে হাফেজ হয় কয়েক মাস হওয়ার পর সে ওইখান থেকে বিদায় নিয়ে আসে। আর এই মাদ্রাসার ছাত্র থাকা অবস্থায় তার আর কোনো খারাপ কিছু ঘটনা ঘটে নাই। পরবর্তীতে ওই মসজিদে অন্য কেউ হয়তো এই মুয়াজ্জিনের দায়িত্ব নেয়, সে আর ওদিকে যায়নি কোনোদিনও। সো এটাই ছিল এই মুয়াজ্জিনী পেশার ঘটনা। সো রাসেল ভাই ঘটনাটি কীরকম লাগলো অবশ্যই লিসেনার কমেন্ট সেকশনে জানাতে বলবেন না। সো আশা করি ঘটনাটি অবশ্যই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন ঘটনায়। এখন আমরা চলে যাব আরো একটি ঘটনায়, যেটি আমাদের সাথে শেয়ার করেছে সিয়াম ঢাকা থেকে। সে জাস্ট ঢাকা থেকে সিয়াম লিখেছে আর আমাদের ডিসক্লেমার যেটা দেওয়ার সেটা দিয়েছে। তো সিয়ামের ঘটনা শুনে আসবো আমরা। চলুন আমরা চলে যাই সিয়ামের ঘটনায়। ঘটনাটি সিয়াম কত সালে কালেক্ট করেছে এটি তিনি বলেননি, বাট তিনি বলেছেন কোথা থেকে কালেক্ট করেছেন। বেশ সুন্দর একটা জায়গা থেকে সিয়াম বেড়াতে গিয়েছিল ময়মনসিংহে, এবং ময়মনসিংহের কোন একটি গ্রামটির নাম তিনি লিখেছেন। আমি সেটি উল্লেখ করব না, কারণ আমাদের অনুষ্ঠানে আমরা স্পেসিফিক কোনো লোকেশন উল্লেখ করি না। তো একটি গ্রামে তিনি গিয়েছিলেন, গ্রামটা খুবই সুন্দর। হাঁটতে হাঁটতে তিনি গেছেন রাস্তা ধরে, এবং রাস্তার পাশে বিস্তীর্ণ ফসলের মাঠ, দূরে কিছু ঘর বাড়ি, এবং এর মাঝ দিয়ে সিয়াম দেখে খুব সুন্দর একটা পায়ে চলা পথ আছে। তো সেই পায়ে চলা পথ ধরে হেঁটে যায়। তা হাঁটতে হাঁটতে সিয়াম এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে অনেক গাছগাছালি একদম গাছে গাছে ঘিরে আছে। তো এর মাঝ দিয়ে সে হাঁটতে হাঁটতে আরও ভিতরে ঢুকে যায় এবং তার কাছে বেশ অন্যরকম লাগতে থাকে। মনে হয় একটা বন একটা মানে এনভায়রনমেন্ট চলে আসছে, তার একটু গা ছমছম করা ভাব চলে আসে এই দুপুরবেলাও। তো যেতে যেতে সে দেখে দূরে একটা বট গাছ, বেশ বড় বট গাছ, এবং বট গাছ এই মোটা আর কি, বিশাল মোটা বট গাছ, ব্যাড় অনেক বেশি, সেটা থেকে ঝুড়ি টুড়ি নেমে আসছে। এবং গাছের গোড়াটা মানে গাছের যেই নিচের অংশটা সেটা অনেক দূর পর্যন্ত গোল করে, কোনো এই এত দূর পর্যন্ত ঘাস ছিল, ওখানে ঘাস নেই, মনে হচ্ছে ওই জায়গাটা কেউ পরিষ্কার করে ফেলছে। সিয়াম খুব অবাক হয় গাছটা দেখে, যে এরকম নির্জন জায়গায় এরকম একটা বড় গাছ এবং কোনো মানুষজন নাই এই ভর দুপুরে, এবং রোদ কিন্তু বাইরে, এখানে রোদ নাই, এই জায়গাটা ছায়ায় ঢেকে আছে। সিয়ামের জানি কেমন লাগে, গাছটার প্রতি তার কেমন একটা মানে একটা গা ছমছম ফিল হতে থাকে। তো সে গাছটার নিচে চলে আসে, এসে সে মাটিটা দেখে যে মাটিটা ভেজা ভেজা, হতেই পারে ছায়ার মধ্যে গাছ, আর হয়তো বৃষ্টি পড়েছে বা পানি ধরে রাখছে হয়তো। তো সিয়াম দেখে, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে দেখে একই রকম ভেজা চারিপাশে, এবং বটের যে মূল সেটা তো চলে গেছে এইভাবে করে। জায়গাটা জানি কেমন। সিয়ামের একবার ইচ্ছা হয় একটু নিচে বসে, আবার কেমন যেন গা ছমছম করা একটা অনুভূতি হতে থাকে, কেমন যেন লাগে তার কাছে। উপরে যে ডালপালাগুলো গেছে এরকম মানে এঁকে বেঁকে গেছে, তার কাছে কেন জানি মনে হয় ডালপালার মধ্যে কে বসে আছে, এরকম একটা অনুভূতি এরকম হয়, কারণ অনেক ঝুড়ি নামছে। তো সে এরকম যখন খুব মন দিয়ে দেখতেছে, এই সময় একজন বৃদ্ধ মানুষ তাকে জিজ্ঞেস করে, বাবা আপনি কেটা? তো সে সিয়াম একটা কেঁপে ওঠে, হঠাৎ করে নির্জন জায়গায় কাউকে দেখে না, এরকম সময় একজন বেশ বয়স্ক মানুষ, এবং এরকম শুভ্র দাড়ি বেশ বড়, মাথায় একটা টুপি পরা, গায়ে চাদর, হাতে লাঠি, সে জিজ্ঞেস করতেছে যে আপনি কেটা? তো সিয়াম বলে যে আমি এখানে আসছি অমুক জায়গায়। সে জায়গার নাম বলে, তার যেখানে আসছে সে বলে আমি হাঁটতে বেরিয়েছি, দেখতেছিলাম। তো বলছে এইখানে গাছের গোড়ায় আসছেন একলা? বলে যে হ্যাঁ, জায়গাটা ভালো না, যান এখান থেকে যান। তো সিয়াম বলে যে কেন যাবো কেন, এখানে কি কোনো মানে ভয়ের ব্যাপার স্যাপার আছে নাকি, কি ঘটনা কি? তো তখন এই বৃদ্ধ তাকে নাকি বলে যে এই গাছটা হইলো খুব খারাপ গাছ, সর্বনাশা গাছ, এটার কাছে কেউ আসে না। এই গাছ
অনেক আগে কে আনছিল কেউ জানে না, অনেকে বলে পেত্তুনে আনছিল ওইখানে, সেটাও আমরা জানি না। তো গাছ এখানে হইছে আমি জন্মের পর থেকে দেখি, আমার বাপেও দেখছে, দাদাও দেখছে, এটার বয়স কত কেউ জানে না। তো এই গাছের গোড়ায় ইতিহাস আছে, ওটা কি বলে আমাকে ওইখানে ইতিহাস ঘটছে। ইতিহাসের পরে এরপর থেকে আর ভয়ে মানুষ আসে না, এমন রাতের বেলা মানুষ এনে চিৎকুর শুনে, চিৎকুর কে যেন চিৎকার পারে, এখানে একা একা কেউ থাকলেই শুনে, আশপাশ দিয়ে রাস্তার পাশে রাইতে হাঁটে না মানুষ। তো সিএম জিজ্ঞেস করে যে কি ঘটছিল এখানে, কি ব্যাপার। এই তো মানে মেলা দিন আগে এখানে একটা ভাই বোন থাকতো, এই কাছাকাছি জায়গাটা দেখায়, ওখানে হাত দিয়ে দেখায় যে এই জায়গায় বাপ মা মরে গেছিল, তো ভাই আর বোন থাকতো। তো বাপ মা মরার পরে ভাই বোন তো একলা হয়ে যায়, এতিম হয়ে যায়। তো তারা এখানে থাকে, ভাইটা কাজ করে, বাজারে যায় কাজ করে, এই জমিতে কাজ করে, এইভাবে করে চলে আর কি তাদের। তো ক্ষেতের যখন কাজের সময় হইতো ওই ভাই কাজে যোগ দিত মানুষের, কারণ নিজে তো জমি তো আসলে নিজে চাষ করে পারবো না, এরই মানুষটা বর্গা দিয়ে দিছে, মানুষ ভালো মনে করে এগোরে যা দেয় আর কি টাকা, তাই আর বাপের জমি আর হেরে কামে লয়। তো ওই ছেলে কাজ করে ওইখানে, ওই ছেলের নাম ছিল নুরু। তো নুরু কাজ করে ওইখানে, আর যা এখান থেকে আয় যা হয় কামাইয়ে বাসায় নিয়ে আসে, তো ভাই বোন মিলা খায় দায় থাকে। তো আসিল মানে কোনো মতে তাকে সংসার চলতেছিল আর কি এরকম। তো একদিন নুরু এরকম খেতে কাম করতে গেছে, কাম করতেছে, সারা দুপুর কাম করছে, এই কাছাকাছি ক্ষেতটা ওই যে ওইখানে দেখছেন, ওই ক্ষেত ওখানে কাম করতে হয়। তো কাম কাজ করে দুপুরবেলা ওর খুব লাগছে, গরম লাগছে। তো গরম লাগার পরে হাইটা এইখান দিয়ে এসে এই যে এইখানে ঢুকছে, এই যে এই বট গাছ এইখানে আসছে। তো বট গাছের এখানে আইসা ছায়াতে বেশ শান্তি পাইছে, এখানে বইয়া হেলান দিয়ে একদম শুয়ে পড়ছে। তো শুয়ে যখন পড়ছে মানে ঘুম এসে গেছে চোখে, তো চোখে ঘুম লেগে আসতেছে, এর মধ্যে হঠাৎ করে উপর থেকে শুনে কে যেন ডাকতেছে, একটা মেয়ের কণ্ঠে তারে ডাকতেছে, এই নুরু এখানে আইসোস কেন, এটা তো আমার গাছ। তো নুরু আস্তে করে এদিক ওদিক তাকায়, কাউরে দেখে না, কিরে এদিকে বেলা অনেকখানি পড়ে গেছে, মানে সে যখন আসছিল সে দুপুর পড়ে গেছে। তো নুরু আবার একটু টেনশনও পড়ছে, কারণ যে সে তো কাজ করতেছিল খেতে, এই মানে খেতের টাইমটা তো সে দিল না, হেরে তো পরে ধরবো না, ওখানকার মহাজন যে আছে ধরবো না, কি ব্যাপার। তো সে মানে থতমতো খেয়ে গেছে, আর তারা ডাকলো কে, এদিক ওদিক তাকায়, এখন দেখে এই যে গাছগাছালির মধ্যে তো আরো অন্ধকার হয়ে গেছে, ওদিক থেকে পাখি ডাকে, পাখির ডাক শোনা যায়। আবার হঠাৎ করে শুনছে এই নুরু, তখন শুনছে মেয়ের কণ্ঠ। তো এই মেয়ের কণ্ঠ শুনে সে উপরে তাকাইছে, উপরে তাকায় দেখে এক মেয়ে বসে রয়েছে গাছের উপরে, দুই পা ঝুলে, পায়ের মধ্যে এরকম লাল আলতা দেওয়া, পায়ের মধ্যে নুপুর পরা চিকচিক করতেছে, বসে রয়েছে, শাড়ি একটা পরা, চুলগুলা খোলা। তো নুরু তো মানে দেখে একদম অবাক হয়ে গেছে, এই মেয়েকে এত মানে সুন্দর, অনেক অনেক সুন্দর একটা মেয়ে, এরকম বসে গাছের উপর থেকে তারা বলতেছে তুই এখানে কি চাস, এটা তো আমার গাছ। তো নুরু বলে যে না আমি এখানে সামনে বসছিলাম, তোমার গাছ কোথা থেকে হইলো, আমি তো গাছ অনেক দিন ধরেই দেখি, জন্মের পর থেকে গাছ আছে এখানে, তোমারও তো দেখি নেই, আর তোমার গাছ কি তোমার বাপের জায়গা নাকি এটা? তখন মেয়েটা নাকি হাসতেছে, হ্যাঁ আমার বাপের জায়গা। তো নুরুও মজা পাইছে, তো সেও মেয়েটার সাথে অনেকক্ষণ কথাবার্তা বইলে এখান থেকে নামছে। নামার পরে যখন নাকি দেখে সন্ধ্যা হয়ে যেতেছে, মানে নুরু তার কাজে যায় নাই, গল্প করতে করতে তার দিন পার হয়েছে, সন্ধ্যা হয়ে যেতেছে। তো মেয়ে তখন তারে বলতেছে তুই জাগা, তুই করে বলতেছে, তুই জাগা, তুই এখানে থাকলে তোরা খেয়ালামু। তো অবাক হয়ে গেছে নুরু। তো নুরু আর কোনো কথা না বলে যে আমি যাই, এত মস্কারা করার সময় আমার নাই বলে নুরু ওখান থেকে হেঁটে বের হয়ে চলে আসছে। তো বাসায় আসার পরে নুরু ওই দিন তার বোনরে কইছে যে আমি এনে গাছের কাছে আজকে গেছিলাম রে, আমি দুপুরবেলা এরকম মানে ওখানে শুয়ে পড়ছিলাম, খাওয়ার পরে খেয়ে শুয়ে ওখানে যে ঘুমাই গেছিলাম গা। তো দেখলেন এক মাইয়া এসে দুষ্টমি করে আমার সাথে মস্কারি করে, কয় যে আমার বাপের গাছ এরকম করে বলে। তো শোনার পরে তা আমি কইছি যে কিসের তোমার বাপের গাছ, এই সেই। তো তার বোন বলে ওইদিকে যেও না, জায়গা ভালো না, মানুষজন ভালো বলে না। নুরুর বোন আবার স্কুলে পড়তো, তো সে নুরুরে বলছে ওইদিকে যেও না, ওই জায়গা ভালো না, ওখানে মানুষ বলে জায়গাটা সুবিধার না। তো নুরু বলে যে আরে কি কস তুই, এইটা কোনো কথা হইলো, এই গাছ নিয়ে কত কথা মানুষে কয়, ওইদিকে ওই জায়গা বলে পেত্তু নিয়ে আনছে গাছ এরকম, এগুলা সেই দাদার আমল থেকে হইল নিয়েছে, এগুলা বিশ্বাস করার কি, তুই পড়াশোনা করে এডি কিস না, এগুলা কিছুই না। ওইখানে দেখা ওইখানে আশেপাশের ঘরের থেকে কোনো মাইয়া এসে শয়তানি করে গেছে আমার সাথে। তো এই বলে নুরু তার বোনকে বলে তুই এগুলো নিয়ে চিন্তা করিস না, যা তুই যা তোর মতো ঘুমা, স্কুলে যা, কালকে স্কুলে যাবি।
বলে সে তার মতো তার বোনকে পাঠায় দিয়ে তার মতো খাওয়া দাওয়া শেষ করে গোছায়, সে নিজেই গোছায় রাখতো সবকিছু। সেই তার বোনকে আর এগুলো করতে দিত না। সে ঘরের যে এই যে খাবার দাবার, যে থালাবাটি, এগুলো নিয়ে সে যে তাদের ওই কুয়া ছিল, কুয়ার পাড়ে নিয়ে যায় ধোয়ার জন্য। আর রাতের বেলা সে বোনকে এমনি আসতে দিত না, কারণ তখন ওই জায়গায় বিদ্যুৎ ছিল না। তো সে নিয়ে তার হারিকেন নিয়ে গেছে, যেগুলো ধুচ্ছে। তো নুরু যখন এই জিনিসপত্র ধুইতেছে, তাদের এই প্লেট হাঁড়ি পাতিল এগুলো ধুচ্ছে, তখন তার কাছে কেন জানি মন হলো তার আশপাশ দিয়ে কেউ ঘুরঘুর করে। মানে তাদের যে জায়গায় সে ধুচ্ছে, মানে কুয়ার পাড়ে একটা জায়গায়, ওখানে মনে হচ্ছে আশপাশ দিয়ে কেউ যেন ঘুরঘুর করে। তো নুরু নিজের অজান্তে বলছে, এই কে, হ্যাঁ কে, এরকম করে বলছে। তার কাছে কেন জানি মনে হলো কেউ হেঁটে সরে গেল। তাদের যে ওই পাশে বেড়া ছিল, বেড়ার পাশ থেকে কেউ সরে গেছে। আর নুরু মনে হয় এই মানে আকাশ তো চাঁদ আছে, চাঁদের আলো, হারিকেনের আলো হালকা পড়ছে, এর মাঝে সে দেখলো ওই বেড়ার নিচে সে দুইটা পায়ের মতো দেখছে এবং গেছে, এবং সে অস্পষ্টভাবে ওই যে সেই নুপুরের শব্দ শুনছে। তো এটা শোনার পর নুরু মনে করলো যে কিরে, এইখানে কে আইছে আমার বাসার আশপাশ দিয়ে। তাড়াতাড়ি সে একটু গা কাটা দিছে তার, সে তাড়াতাড়ি তাদের এই থালাবাটি যেগুলো ধুয়ে তার বোন আবার জিজ্ঞেস করতেছে, ভাইয়া কার সাথে কথা কও, কি ব্যাপার, এত লেট হইতেছে কেন? তাই বলতে বলতে তার বোন আবার ওই দরজার কাছে আসছে, আর একটা হারিকেন ছিল ওইটা নিয়ে দরজার কাছে আসছে। তো নুরু এখান থেকে মাথা ঘুরে বলছে, তুই ঘরে যা, কিছু লাগবো না এখানে, যা, আমি এখানে ধুয়ে আসতেছি এক্ষুনি। বলছে, কার সাথে কথা কও তুমি? আরে মনে হয় কুত্তাই ছিল। সে বলে কুত্তাই ছিল। তো যখনই সে বলছে কুত্তাই ছিল, তখন তাদের বাসার চালের মধ্যে ঠাম করে একটা বড় ইট বা কিছু একটা এসে পড়ছে, দ্রিম করে। তার বোনও মাগো বলে লাফ দিয়ে সরে গেছে। তো নুরুও অবাক হইলো যে কি ব্যাপার। আবার একটা ইট এসে পড়লো ঠিক নুরুর পাশে, নুরু যেখানে বসেছিল জিনিসগুলো ধুচ্ছিল তার পাশে ঠাস করে পড়ে টুকরা টুকরা হয়ে গেল ইটগুলা। মানে এত বড় মাটির ঢেলা পড়ে টুকরা টুকরা। এরপর কয়েকটা। তো নুরু তাড়াতাড়ি ভয়ে জিনিসপত্রগুলো নিয়ে ঘরে চলে আসছে, এসে দরজা লাগাই দিছে। তো দরজা লাগাই দিলে মনে হলো যে তাদের ঘরের দরজার মধ্যেও এরকম পড়লো, মাটির ঢেলা এসে পড়ে গুঁড়া গুঁড়া হয়ে গেল। তো নুরুর বোন বললো যে কি ব্যাপার ভাইয়া, এগুলা কোত্থেকে আসছে, কে মারতেছে এগুলা? আরে তুই চিন্তা করিস না, তুই যা শো। তো বোনের শোয়াই দিয়ে নুরু তাদের বাসার মধ্যে দাও রাখতো, একটা বড় একটা দা, সেই দাও নিয়ে সে দরজার কাছে আসছে, এসে চিন্তা করতেছে যে এখানে কে করতেছে। তার কাছে মনে হয়েছে যে কোনো মানুষজন, গ্রামে কিছু খারাপ মানুষজনও আছে, তারা কেউ করতেছে কিনা। তো সে যাই হোক, সে দা নিয়ে অনেকক্ষণ বসে থাকলো। তো তারপর দেখলো যে না, আর কোনো ঢিল টিল পড়ে নাই। তো সে তার বোনকে যে জিজ্ঞেস করলো যে তুই ঘুমাইছোস? তো বোন ঘুম ঘন্টা বললো যে হ্যাঁ ভাইয়া ঘুমাইছি, তুমি ঘুমাও। বলে হারিকেনটা একদম ডিম করে দে, কমায় দে। হারিকেনটা একদম কমায় দিয়ে সে গেছে যে দাটা রেখে সে ঘুমাইলো। তো ওই দিন নুরু অনেক দুঃস্বপ্ন দেখছে ঘুমের মধ্যে। সে দেখতেছে যে সে ঘুমের মধ্যে দেখতেছে আর কি স্বপ্ন, দুঃস্বপ্নে সে দেখতেছে যে সে একটা গাছের নিচে শুয়ে আছে, অ্যাজ ইফ ওই যে বট গাছটার নিচে শুয়ে আছে, এবং তাকে মনে হইতেছে যে এক গাছের চুল এরকম পেঁচায় ফেলতেছে তাকে উপর থেকে, কালো এক গাছের চুল এসে পেঁচায় ফেলতেছে এবং টেনে নিয়ে যাচ্ছে, আর সে ছটফট করতেছে, চিৎকার করতেছে। তো এই স্বপ্ন দেখতে দেখতে চিৎকার করে নুরু ঘুম থেকে উঠছে চিৎকার করে। তো তার বোন তাকে বলছে কি হয়েছে, মানে কি তুমি, বোন এসে বলছে কি হয়েছে ভাইয়া, তুমি এরকম করতেছো কেন? আরে না রে, আমি দুঃস্বপ্ন দেখছি বলে সে তার বোনকে করে আর কি নিবৃত করে, বলে যে চিন্তা করিস না। তখন অলরেডি ভোর হয়ে গেছে, এবং তারপর এক সময় সকাল হওয়ার পরে যথারীতি নুরুর বোন তার মতো স্কুলের দিকে যায় রেডি হয়ে, আর নুরু যায় খেতে কাজ করতে। তো সে খেতে কাজ করতে গিয়ে সুন্দর ওই কাজ করতে করতে দুপুর হয়েছে, একদম তপ্ত রোদ, মাথার উপরে একদম কড়া রোদ। রোদের মধ্যে সে কাজ করতে করতে বেশ মানে ক্লান্ত হয়ে গেল, গা ঘামতেছে, রীতিমতো ঘামতেছে। তো চিন্তা করলো যে আমি যে আবার একটু বসি ওইখানে। তার জানি কেন তাকে ওই গাছটা টানতেছে, ওই জায়গাটা, গাছের জায়গাটা। সে মনে করছে কালকে কি ভাল লাগছে, ফ্রেশ বাতাস ছিল, এরকম চিন্তা করতে করতে সে আস্তে করে তার মানে কাজটা রেখে দুপুরবেলা উঠে তার খাবারের পোটলা ছিল, সে খাবারের পোটলাটা নিয়ে সে ওখানে গেছে, যে গাছের গোড়া ওখানে বসে পোটলা খুলে খাবার খাচ্ছে। ওখানে খাবারের মধ্যে মাছ ছিল, মাছের তরকারি আর ভাত, যেটা দিয়ে খাচ্ছে। তো উপর থেকে মনে হলো তাকে কে জানে বললো, ও মাছের সালন দিয়ে ভাত খাইতেছোস, পাঁচ নাচ উঠছে, কে রানছে? তোর বোন। তো নুরুর কাছে অবাক লাগলো, কে বলে? মেয়ে মানুষের কণ্ঠ। সে ফটফট এদিক ওদিক তাকায় ফাঁসে, দেয় কেউ নাই। দেখে ওই গাছের উপরের ডাল থেকে মানে এরকম মনে হয় যে পিছলায় নামলো মেয়েটা। তো
তো সে খুব অবাক হয়ে গেল যে এই কি ব্যাপার, এভাবে করলে সে তখন তাকায় বলতে তুমি এই গাছের উপরেই থাকো নাকি? হ্যাঁ, তুই মাছ খাস, বাসনা ছুটছে, শৈল মাছের বাসনা ছুটছে। তখন সে বলতেছে চুপ থাকো তো, মানে আমার তুই করে বলতেছো কেন তুমি, এটা আমার ভালো লাগে না, তুই করে, আমি কি তোমার তুই করে বলছি? বলে না। তাই বলে নুরু খাচ্ছে আর কথা বলছে, কি ব্যাপার তুমি গাছের উপর উঠে থাকো, এখানে কোথায় থাকো, কোথার থেকে আসছো তুমি, তোমার বাড়ি কই? আমি তোরা কইছি না এটা আমার বাপের গাছ, আমি লইছি লয় করে। তো নুরু আর কোনো কথা বল না, সে চুপচাপ খাচ্ছে। খাওয়া দাওয়া করে সে তার খেয়ে ফেলছে। তখন সে বুঝতেছে যে তার পেছনে বসে আছে ওই মেয়েটা গাছের সাথে। তো সে মোটামুটি হাতটা গোছায়। তো তখন যখন সে হাতটা ধোয়ার চিন্তা করছে, তার সাথে সব সময় একটা জগে পানি থাকতো, এরকম মুখটা লাগানো একটা অ্যালুমিনিয়ামের জগ রাখতো। তো পানিটা দিয়ে সে হাতটা ওখানে ধুবে, তখন ওই ইসে বলতেছে, ওই পিছন থেকে মেয়েটা বলছে এইখানে হাত ধুইস না, আইটটা হাত আমার এখানে ধুবি না, যা বাইরে যায় হাত ধুয়ে আয়। মানে এমন ভাবে বলছে, বেশ কড়া, মানে কণ্ঠটাই জানি কেমন। নুরুর কাছে কেন জানি মনে হলো এই কণ্ঠটা একটু আগের যে মেয়েটা কথা বলছে বা তার সাথে আগে যে কথা বলছে তার সাথে কণ্ঠ মিলতেছে না। কণ্ঠটা আরো রাফ আর মনে হচ্ছে আরো বয়স্ক মানুষের, মেয়ে মানুষের। তো নুরু মানে একটু মানে অবাক হলো, সে জগটা নিয়ে আসতে গেলে সরে গেল ওইখান থেকে, যে সে হাতটা মানে দূরে ধুয়ে, মানে ওইখান থেকে দূরে গাছের গোড়া থেকে অনেক দূরে যে হাত ধুয়ে আসছে, এসে তাকায় দেখতেছে মেয়েটা বসে আছে, তার দিকে তাকায় আছে এবং সে বসছে একটা ছায়াতে, ছায়ার মধ্যে বসছে, চুলগুলো ছাড়া, চোখ দুইটা জল জল করতেছে, নুরুর দিকে তাকায় আছে। নুরুর এসে বলতেছে তুই শৈল মাছ পছন্দ করস, শৈল মাছের অনেক শক্তি, শৈল মাছ অনেক মজা, শৈল মাছ পছন্দ করস, এমন ভাবে বলতেছে। নুরুর কাছে কেমন যেন একটু ভয় লাগলো, মানে মানে খুব স্বাভাবিক না। নুরু মানে মানে একটু ভয়ই পাইছে মেয়েটা বলার ধরন শুনে। সাধারণ মানুষ এভাবে কথা বলে না। আর তার এখন নুরুর কাছে মনে হচ্ছে যে সে প্রথম দিন বা আজকেও প্রথমে মেয়েটা যখন নেমে আসছে তাকে যতটা মনে করছিল যে সে মানে তার থেকে হয়তো একটু বেশি বয়সী হবে সামান্য, এখন দেখতেছে সে বেশ মনে হচ্ছে বয়স্ক একটা মহিলা টাইপের, এবং তার কথা বলার ভঙ্গি অনেক রাফ এবং ভয়ঙ্কর। তো নুরু তখন কোনো কথা না বলে আস্তে করে সে কথা কস না কেন, তুই এদিকে আয়, এদিকে আয়, তুই কাছে আয়। তো নুরু কেন জানি এই ধমকে আস্তে আস্তে একটু কাছে চলে আসছে, এদিকে আয়, দে তোর হাত দেখি, হাত দে। তো নুরু হাতটা বাড়ায় ধরছে। নুরু আসলে মানে নিজের অজান্তেই বা সে চায় নাই হাত বাড়ায় ধরতে, সে হাতটা বাড়ায় ধরছে। তোর হাতটা দেখে হাসতেছে, সেই মেয়েটা হাসতেছে বা মহিলাটা হাসতেছে, যে বলে কি তোর তো টেয়া পয়সা নাই রে, তুই তো অনেক গরিব। তো নুরু বলে হ্যাঁ আমি গরিব, কি ব্যাপার, আমার হাত ছাড়ো, হাত দেখার দরকার নেই, দে হাত দে। দেখে আরো এরকম তাকাইতেছে, আরো হাসতেছে নুরু হাতের দিকে। তো হঠাৎ করে কেমন জানি মনে হলো নুরুর কাছে যে এই মহিলার চোখ দুইটা জল জল করে উঠলো, মানে স্বাভাবিক মানুষের চোখ এভাবে জ্বলে না। নুরুর দিকে তাকাইলো সেই চোখ দিয়ে। তো নুরু কেমন জানি তার সারা শরীর হিম হয়ে গেল, মানে নুরু আসলে মনে হচ্ছে যে তার মাথা থেকে পা পর্যন্ত একটা মানে ঝিনঝিন ঝিনঝিন একটা ভাব চলে আসছে, সে নড়তে পারতেছে না। তার মাথার সারা শরীরটা মনে হচ্ছে তার কন্ট্রোলে বাইরে চলে গেছে। আর সে শুনতেছে ওই মহিলার হাসি, মহিলা হাসতেছে হাসতেছে, এবং সেই হাসি শুনতে শুনতে নুরু দেখলো যে তার হাতটা নিয়ে মহিলা একটা কামড় বসায় দিল হাতের মধ্যে, হাতের ঠিক মানে কবজির উপরে একটা কামড় বসায় দিল। আর নুরু একসময় জ্ঞান হারাইলো, সে প্রচন্ড ব্যথা পাইছে, ব্যথা পেয়ে সে জ্ঞান হারাইলো। তো নুরুর আর জ্ঞান নাই, নুরু আসলে সেন্সলেস হয়ে গেছে। এদিকে বেলা গড়ায় সন্ধ্যা হয়ে গেছে। নুরুর বোন তো মানে দুপুরের পরে বিকালের দিকে বাসায় চলে আসছে স্কুল থেকে, এবং এসে সে টুকিটাকি কাজকর্ম করে রান্না বাড়া করে সে তার ভাইয়ের জন্য অপেক্ষা করতেছে, তার ভাই আসে না কেন। সন্ধ্যা যখন অন্ধকার হয়ে গেল, তো নুরুর বোন চিন্তা করছে তার ভাই এরকম বাইরে থাকে না, এতক্ষণ তার ভাই কোথায়। তার ভাই সবসময় বাসায় চলে আসে, সে যে কারণ তার বোন বাসায় একলা, সে এটা নিয়ে ভয় পায়। তো সে অনেক টেনশন করতে করতে একসময় অন্ধকার হয়ে গেল চারিদিক, সারা বাড়ির চারপাশে ঘুটঘুট ঘুটঘুট করতেছে এরকম। তো নুরুর বোন খুব টেনশন করতে করতে চিন্তা করলো ভাই কই গেছে, কই খুঁজবে সে। তো অগত্যা সে হারিকেনটা নিল, তাদের যে একটা দা আছে বাসায় সেই দাটা নিল, দাটা নিয়ে সে হাঁটা ধরলো, চিন্তা করলো ভাইকে খুঁজবে। তো হেঁটে যাচ্ছে, রাত হয়ে গেছে, পুরা গ্রামের যে ক্ষেতের উপর দিয়ে বাতাস বয়ে চলতেছে, ওখানে মানে পাতাগুলো নড়তেছে, কেউ নাই, কোনো মানুষ তো নাই। চিন্তা করলো কোথায় যাবে সে। তো প্রথমে সে একটা বাড়িতে গেল, সেখানে তার ভাইয়ের সাথে কাজ করতো, ফসলের মাঠে একজন লোক। সেখানে যে বললো যে আমার ভাইরে দেখছেন নাকি, তোমার ভাই তো দুপুরের পর থেকেই দেখি না, দুপুরের পর থেকে বেরিয়ে গেছে খাইতে, আর আসে নাই, তো খেতে আর ফেরত আসে নাই। তো নুরু বোন খুব টেনশনে পড়লো, কোথায় গেছে তার ভাই।
সে হাঁটতে হাঁটতে চলে গেল সেখানে বাজার, মানে বাজারের শুরুর দিকটা, পুরো বাজারটা তখন বন্ধ হয়ে গেছে, মানে বাজারে যেখানে কিছু দোকানপাট থাকে তখন রাত পর্যন্ত খোলা, সেখানে যে জিজ্ঞেস করলো তার ভাইকে কেউ দেখছে নাকি, তো মোটামুটি সবাই বললো যে না, নুরুরে আমরা কেউ দেখি নাই। কেন, কি হয়েছে? বলে নুরুরে খুঁজে পাইতেছি না, এরকম, ও তো আসেনি, বাসায় আসে নাই। এটা বলতে যেও তার বোন ভয় পাইতেছে, কারণ সে তো একলা মেয়ে মানুষ, এখন কি বলবে, তো এগুলো খুঁজে টুজে সে এক পর্যায়ে আসতেছে। তো তখন যখন সে ফেরত আসতেছে তখন কিন্তু আরও রাত হয়েছে। তাকে কিন্তু কেউ বলে নাই যে তোমাকে সাহায্য করি তোমার ভাইকে খুঁজে দিতে বা সে কোথায় দেখতেছি, এটাও তাকে কেউ বলে নাই। তো সে যখন রাস্তা দিয়ে আসতেছে হঠাৎ তার মনে হলো তার ভাই বলছিল সেই বট গাছের কাছে গেছে এবং সেখানে সে একটা মেয়ে তাকে ওই যে বলছে যে আমার বাপের গাছ এসে, তো তার কাছে তখন মনে নাড়া দিল, তার ভয় লাগলো যে আসলেই মানে ওই বট গাছের কাছে যে আমার ভাইয়ের কিছু হয়েছে নাকি। তো এই চিন্তা করতে করতে সে আস্তে করে হাঁটা দিল, অনেক ভয় লাগতেছে তার মন ধুকধুক ধুকধুক করতেছে ভয়ে, কারণ সবসময় তার ভাই তাকে আগলায় রাখে, তাকে কোথাও যেতে দেয় না। তো মানে এরকম কোনো রকম সব কাজই তার ভাই করে, যে হাঁড়ি পাতিল বন্ধ তার ভাই দয়, তো তাকে যেতে দেয় না। তো সে একলা এরকম রাতের বেলা হেঁটে হেঁটে যাচ্ছে এবং সে ওই গাছগাছালির মধ্যে দিয়ে সে যাবে ওইখানে, তার মনের মধ্যে ধুকধুক করতেছে ভয়ে। তো সে রাস্তা থেকে নেমে হাঁটা ধরলো আইল দিয়ে যাচ্ছে, হারিকেনটা ঝুলতেছে, হারিকেনের আলো দুই পাশে ক্ষেতের মধ্যে পড়তেছে আর রাস্তায় পড়তেছে এতটুকু দূর থেকে কেউ দেখলে দেখতে পাবে যে নিচের ক্ষেতের আইল দিয়ে একটা মেয়ে হেঁটে যেতেছে হারিকেন নিয়ে, মানে এরকম, এবং চারপাশে অল্প একটু আলোর একটা বলয় হইতেছে আর তার হাতে দাঁটা। সে এরকম হাঁটতে হাঁটতে একসময় গাছগাছালি এখানে চলে আসলো। তো নুরুর বোনের বুকের মধ্যে মানে ভয়ে মানে ধুকধুক করতেছে, সে চিন্তা করছে ওখানে যাবে কি যাবে না, আসলে কি তার ভাই ওইখানে আছে, এগুলো চিন্তা করতে করতে সে হেঁটে একসময় উঠলো ওই জায়গায়। ওইটা একটা উঁচু ভিটার মতো, সে ভিটার উপর দিয়ে উঠে সে হেঁটে হেঁটে যাচ্ছে, হাঁটতে হাঁটতে গাছগাছালির মাঝ দিয়ে এসে এই যে ফাঁকা জায়গাটা এইখানে চলে আসলো। সে এসে দেখতেছে হারিকেনের আলোয় হালকা আলোকিত হইতেছে জায়গাটা, এবং বট গাছটারে লাগতেছে ভয়ঙ্কর একটা জিনিসের মতো, এরকম দানবের মতো দাঁড়ায় আছে, ঝুড়িগুলো নামতেছে, তার বুকটা কেঁপে উঠলো দেখে ভয়। তো সে হারিকেনটা উঁচু করে ধরলো সামনে, উঁচু করে ধরে সে সামনের দিকে যাচ্ছে। সামনের দিকে যেতে যেতে যখন নাকি কাছাকাছি আসে দেখলো একটা ভাজের কাছ থেকে, মানে বট গাছের একটা খাজের ভেতর থেকে তার পা দেখা যাচ্ছে একটা। তো সে দেখেই সে চিনতে পারছে এটা তার ভাইয়ের পা। সে দৌড় দিয়ে গেছে ওখানে, কাছে যেয়ে দেখে যে তার ভাই ওখানে পড়ে আছে এবং ভাই মানে খুব ভারী নিঃশ্বাস নিতেছে, মানে খুব গভীর ঘুমে মানে তলায় আছে তার ভাই। তো সে যে তার ভাইকে ভাইয়া ভাইয়া বলে সে ডাকতেছে এবং হাত পা ডলতেছে, এরকম হাত পা ডলতেছে, মানে গরম করার চেষ্টা করতে। ভাইয়ের শরীর ঠান্ডা, একদম শরীরটা কেমন ফ্যাকাশে টাইপের হয়ে গেছে। তো বারবার সে যখন ডলতেছে এই সময় সে হঠাৎ করে একটা দুষ্ট হাসি শুনল, মহিলা মানুষের হাসি। তাকায় দেখতেছে যে অন্ধকারের মধ্যে চোখ জ্বলতেছে এক জোড়া, যেমন কোনো সাপদের চোখ যদি জ্বলে অন্ধকারে, যেমন কুকুর বিড়ালের চোখ জ্বলে, সেরকম অন্ধকারের মধ্যে এক জোড়া চোখ জ্বলতেছে। সে প্রচন্ড ভয় পেয়ে গেছে, সে তাড়াতাড়ি তার ভাইকে ডাকছে, ভাইয়া ভাইয়া উঠো উঠো, ভাইয়া উঠো বলতেছে। দেখতেছে যে আস্তে আস্তে চোখটা কাছে আসতেছে। তার হারিকেনটা কিন্তু পাশে রেখে দিছিল সে। হারিকেনের আলোর কাছাকাছি যখন চলে আসে, হালকা আলো পড়ছে, সে দেখলো ওইখান থেকে অন্ধকারের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বের হয়ে আসতেছে একটা মহিলা। কিন্তু মহিলা বলা ঠিক না, এটা মুখটার মধ্যে অসংখ্য বলি রেখা মুখের মধ্যে, চোখ দুটা জ্বলতেছে, এরকম বড় বড় কালো চুল চারিদিকে এলোমেলো ভাবে ছড়ায় পড়ছে কেশরের মতো, আর মানে মুখের ঠোঁট দুইটা মনে হচ্ছে ফেটে গেছে, শত ফাটা, সেরকম মানে লাল হয়ে আছে। এবং ওই হালকা হারিকেনের আলো যখন মুখে পড়ছে, হলুদ চোখটা, তার মধ্যে মণিটা এরকম কালচে চোখা মণি, সে ওখান থেকে তাকে দেখে হাঁ করে উঠলো, মুখটা হাঁ করলো। তো মুখের ভেতরটা সম্পূর্ণ লাল। তো নুরুর বোন তো প্রচন্ড ভয় পেয়েছে, সে ভাইয়া ভাইয়া বলে কয়েকবার করে ডাক দিছে, দিয়ে সে হাতের যে দাঁটা রাখছিল পাশে দাঁটা উঁচু করে ধরছে ওইটাকে দেখে। ওইটা তখনই তার উপর লাফ দিল। সে দাঁ চালাইছিল, কিন্তু দাঁটা মনে হলো বাতাসের মধ্যে দিয়ে মানে চলে গেল, মানে কোথাও লাগলো না, বাতাসের মধ্যে দিয়ে ভেদ করে চলে গেল। কিন্তু সে বুঝলো তার গায়ের উপর কেউ ঝাঁপায় পড়ছে, একটা মানে কোনো বড় কোনো পাখি টাইপের কিছু ঝাঁপায় পড়ছে, এবং পড়ে তাকে প্রচণ্ড জোরে কামড়ে দিল, এবং সে কামড়ানোর মানে ব্যথা পেল সে। তো তারপরে অনেকক্ষণ পর তার আর কোনো হুঁশ নাই, মানে সে ওখানে হারায় গেছে, তার আর কোনো হুঁশ নাই। যাই হোক, পরদিন নাকি সারা রাত নাকি ওইভাবে চলে গেছে, সারা রাত পার হয়ে গেছে, কেউ জানে না কি হয়েছে এরপরে ওই সময়টা। পরদিন সকালে নুরুর ঘুম ভাঙছে, সে অত্যন্ত দুর্বল
সে শুয়ে আছে ওইখানে, সে গাছতলায়, বুঝতে পারতেছে যে তার সারা শরীরে শিশিরে ভিজা, সে বুঝতে পারতেছে। তো সে কোনো মতো উঠে দাঁড়াইছে, দাঁড়ায় দেখতেছে তার এক পাশে একটা হারিকেন রাখা। সে হারিকেনটা দেখেই সে চিনতে পারছে তাদের বাড়ির হারিকেন। তো সে লাফ দিয়ে উঠছে, তার মাথাটা ভনভন ভনভন করতেছে, মনে হচ্ছে মাথার মধ্যে প্রচন্ড যন্ত্রণা। উঠে সে দূরে তাকায়, দেখতেছে তার বোন পড়ে আছে পাশে। তো নুরু একটা চিৎকার দিয়ে দৌড় দিয়ে গেছে বোনের কাছে, যে দেখতেছে বোন পড়ে আছে অচেতন, বোনের শরীরে একদম মনে হচ্ছে যে ফ্যাকাশে। তো বোনকে সে ধরলো, ধরে দেখতেছে যে বোনের, সে মানে হাতের নাড়ি দেখার চেষ্টা করলো, গলার কাছে দেখার চেষ্টা করলো, দেখলো না, মনে হচ্ছে না যে তার কোনো সে হৃদস্পন্দন পাইতেছে। তো নুরু তো ওখানে মানে চিৎকার করে অনেকক্ষণ কাঁদলো এবং মানে আকাশ বাতাস ফাটায় কাঁদলো অনেকক্ষণ। তো তারপরে সে তার বোনকে উঁচা করে ধরে সে বাসায় চলে আসলো। আসার সময় সে তাদের পাশের যে ওই যেই বাড়িতে প্রথম তার বোন খুঁজতে গেছিল সেই বাড়িতে কিছুক্ষণ চিৎকার করে ডাকলো বাড়ির লোকটাকে। তো সে যখন বাসায় আসছে কিছুক্ষণ পর দেখলো যে হ্যাঁ ওই লোকটা দৌড়ে আসছে তার বাসায়, যে এই নুরু তুমি কইছিলা কালকে কি হয়েছে, তোমার বোন তোমারে খুঁজছে রাত্রেবেলা। তো তখন সে কাঁদতেছে। তো ওই লোকটা জিজ্ঞেস করলো কি হয়েছে, তখন সে বললো যে এরকম এরকম তার বোনকে সে এরকম পাইছে গাছের তলায়, এবং সে দুপুরে গেছিল গাছের তলায় এরকম হয়ে গেছে। তখন ওই লোক বলে যে কি তোমার কি মনে নাই যে তুমি কিভাবে গাছের তলায় যে ঘুমায় গেলা? নুরু তখন বলে যে হ্যাঁ আমার মনে পড়তেছে। তখন তার মনে পড়া শুরু করে, সে বলে আমি এরকম গাছের তলায় গেছিলাম খাইতে খাইতে যায়, তারপর এর আগের থেকে আমার সাথে দেখা হয়েছে ওখানে আরও একদিন, ওখানে এক মেয়ে মনে করছিলাম কিন্তু আসলে এটা একটা মহিলা, একটা বেটি, সে আমার সাথে এরকম কথা বলতেছিল। কালকে খাওয়ার পরে আমি যখন খাইছি উঠতে গেছি, আমারে বলে যে তোর হাত দেখি, হাত দেখতে চাইছে, আর আমি জানি কেন দেখাইছি। তারপর আমার হাত ধরে এরকম একটা কামড় দিছে, কামড় দেওয়ার পরেই আমার আর কিছু মনে নেই। তো তখন লোকটা বলে আরে এটা তো ওইখানকার পেতনি, এই গাছে, এটা সবাই কয় যে এই পেতনি ডাইনি, এটা গাছ লইছিল এদের গোষ্ঠী ওইখানে আছে। আর আমাদের এই গ্রামের মধ্যে এরকম অনেকে দেখছে, তারে আমার দাদাই দেখছে, আমার বাপে দেখছে, এরকম ওই আছে ওইখানে। তোর এইটাই ধরছিল। তখন নুরু বলে তোর এইটাই ধরছিল, তোর বোনটাও যা ক্ষতি করছে এটাই করছে। তখন নুরু তো আবার কান্নাকাটি করে। তো যাই হোক, তাদের নুরুর একা মানুষ, তার আর কি করার, ওই লোকটাও আসে এবং তাদের ওই গ্রামের অট্টক অঞ্চলে শোক নেমে আসে, সবাই মিলে শোক করে। তারপর তার বোনের একটা ব্যবস্থা করে তারা। তো নুরু যে তার বোনকে কবর দিয়ে কাঁদতে থাকে। হ্যাঁ মানে তার কিছু করার নাই, সে একা পুরা কাঁদতে কাঁদতে একদম শেষ হয়ে যায়। তো তখন তারা বলে যে, অনেকে বলে, গ্রামের মানুষরা বলে যে তোমার উপরে যেহেতু চোখ পড়ছে তুমি একা থাকো, তুমি যে হুজুরের সাথে কথা বলো গ্রামে। তো নুরু যে হুজুরকে বলে যে এরকম এরকম হচ্ছে, তো হুজুর তাকে দোয়া দরুদ পড়ে দেয়, তাকে বলে যায়, এবং তার এই যে হাতের মধ্যে যে এখানে কামড় দিয়েছিল এর জন্য তাকে তেল পড়া দিয়ে দেয় হুজুর। আরও বলে দেয় যে তুমি যে উপশহরে যাও, সেখানে ডাক্তার দেখায় বলো যে এটা কি হয়েছে, কারণ এই আমি তেল পড়া দিছি কিন্তু এগুলো খারাপ জিনিস যদি তোমার কামড়ায় থাকে, আমি যতদূর বুঝতেছি তোমার খারাপ জিনিসে কামড়াইছে, খারাপ জিনে কামড়াইছে, এগুলার অনেক বাজে আছে, তো তুমি যে ওষুধপত্রও নাও। তো নুরু আর কি বলবে, সে হুজুরের থেকে ওই তেল পড়ায় নেয়, সে আর ওখানে যায় না, উপশহরে তার যাওয়ার প্রয়োজন নাই। তবে সে হাঁটতে হাঁটতে সে পাগলের মতো হাঁটা চলা করে আর কি। তো নুরুর আসলে একদম মন আর থাকে না, সে হাঁটতে হাঁটতে এদিক চলে যায়, সে বাজারে যায়, বাজারে যেয়ে দেখা যায় যে পরিচিত কারো দোকানে ঘুমায় যায় রাত্রে, এবং রাত্রে দুঃস্বপ্ন দেখে, সে প্রায় এরকম দুঃস্বপ্ন দেখে যে তার কাছে এরকম আসছে। তো নুরু একদম হয়ে যায়, তার কোনো হুঁশ জ্ঞান নাই, সেরকম করতে থাকে। তো একদিন নুরু এরকম হাঁটতে হাঁটতে আসতেছে, তো তাদের এই গ্রামের ওই পাশে গ্রামে ওখানে একটা এরকম নিচু জায়গা আছে। তো সেইখানে যে দেখে যে একটা দরবেশ বসে আছে, তো দরবেশকে দেখে নুরুর অনেক হয়, মনে ইচ্ছা হয় যে দরবেশকে সে বলে তার ঘটনা, তার মনে এটা ইচ্ছা হয়েছে, কেন নিজের মন থেকে বলছে। তো নুরু নাকি হেঁটে হেঁটে ওই দরবেশ ওখানে যায়, যে দরবেশ বাবাকে সালাম দেয়। সালাম দেওয়ার পরে ওই দরবেশ তার দিকে তাকায় বলে যে হাত দিয়ে এরকম ডাকে তাকে এদিকে আসার পর বলে কি যে তোমার তো পিশাচে ক্ষতি করছে, দরবেশই নাকি বলে দেখি তোমার হাত দেখি। তো হাত দেখতে চায় নুরু, নাকি তখন ভয় দেখাইতে চায় না, তার হাতে অনেক ব্যথা আর ওই জায়গাটা ঘা হয়ে গেছিল। দরবেশ নাকি বলে তোমার হাত দেখি, তোমার হাত দে, এদিক দে। তখন নাকি নুরু হাত বাড়ায় দেয়। তো দেখার পর নাকি দরবেশ তাকায়, ওখানে ফু দেয়, হাতের মধ্যে ফু দেয়, আর তার ওখানে চাল ওখানে কতগুলো চাল ছিল একটা ইসের মধ্যে, চাল একটু দিয়ে দেয় ওখানে। তো দেখে যে নুরু অবাক হয়ে দেখে যে তার যে ঘাটা আস্তে 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 ওখান থেকে মিটে যাচ্ছে এরকম। তো তারে বলে যে তোরে তো ক্ষতি করছে, তোর বোনরও ক্ষতি করছে, যাক আল্লাহ বিচার করবো, ওর যা, পরে শেষ করে দিব আল্লাহ।
আর তুই যদি বিচার করতে চাস এই যে এখান থেকে নিয়ে যা আমার থেকে, এটা নিয়ে ছিটাই দিবি ওর গায়ে। বলে দেখে যে এরকম চাল, এতগুলো চাল দরবেশ তার হাতে দিয়ে দেয়। তো নুরু বলে ও শেষ হয়ে যাব? তো বলে হ্যাঁ শেষ হয়ে যাব। নুরু আর কোনো কথা না বলে দরবেশের কাছে তাকে সালাম দিয়ে ওখান থেকে উঠে যায়। তাকে দরবেশ ওখানে তাকায় আছে। তো নুরু যখন নাকি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, উপরে উঠে গেছে ওই মূল রাস্তা দিয়ে, তাকাইছে আবার পিছে, তাকায় দেখে যে দরবেশ ওখানে নাই। সে যে দরবেশে বসা দেখছিল ওখানে দরবেশ নাই। তো সে অবাক হয়ে যায় যে কি মানে এটা কোন দরবেশ, ওনারা আমি দেখলাম আবার নাই। তো এগুলো চিন্তা করতে করতে নাকি নুরু হেঁটে হেঁটে যায়। তো যেতে যেতে ওই গাছতলার ওইখানে আসে, তখন অলরেডি বেলা পড়ে গেছে, একদম সন্ধ্যার মতো হয়ে গেছে, মানে তখন একদম নামবে, সন্ধ্যা নামবে। তো নুরু কিন্তু তার হাতের মুঠে সেই ধরে রাখছে, চালগুলা ধরে রাখছে, এবং তার সারা শরীর কাঁপতেছে। সে মনে করছে যে আজকে আমি বাঁচবো মা মরবো, ওরে আমি শেষ করে দিব, ওই সেই যে ডাইনি সেটা আমি শেষ করে দিব। তো এই চিন্তা করতে করতে নাই গাছের কাছে যে সে নাকি বলতে থাকে তুই কই, তুই কই বলে ডাকতে থাকে। তো তখন নাকি উপর থেকে শুনে যে ওই মানে মেয়েটার কণ্ঠ, তারে বলে যে তুই এত উতলা হইছস কেন, তুই আইসোস, আমি জানতাম তুই আবি, আমি তোরে ডাকি তুই আসস না। তাই বলতে বলতে দেখে গাছের উপর থেকে নেমে আসে। তো এসে নুরে বলে কি হয়েছে তোর হাতে কি, তোর হাতে তো মনে খারাপ কিছু, এই বলে তার দিকে হঠাৎ করে সে সোজা হয়ে দাঁড়ায়। দেখা যায় ওই মানে মহিলাটা সাধারণত বা মেয়েটা সাধারণত আসতো বসে বা এরকম করে কুজা হয়ে আসতো, বা এরকম মানে খুব একটা দাঁড়াইতো না সোজা, দেখে সোজা হয়ে দাঁড়ায়। তো সোজা হয়ে দাঁড়ানোর পর নুরু ভয় পেয়ে যায়। দেখে বিশাল আকৃতির লম্বা সে, এবং তার চুল একদম পুরো হাঁটু পর্যন্ত এরকম বড়, এবং মুখ হাঁ করছে, মুখের মধ্যে এরকম দাঁত ভয়ঙ্কর। তুই কি নিয়ে আইসোস আমার লেগে বলে এরকম করে নাকি নুরুর দিকে আসে। নুরু চালটা ছুঁড়ে মারে তার দিকে। তো চালগুলা লাগার সাথে সাথে নাকি সে চিৎকার করে উঠে, একদম মানে সেই ডাইনিটা একটা চিৎকার করে উঠে। তো নুরু দেখে যে একদম নীল একটা আলোর মতো হয়ে সে ছড়াই যেতেছে, পুরা চারদিকে ছড়াই যেতেছে। নুরু ভয়ের চোটে সে ওই মাটির মধ্যে তাড়াতাড়ি পড়ে যায়, পড়ে গড়াইতে গড়াইতে এদিকে চলে আসে, এবং ওই যে নীল আলোটা নাকি ওই গাছের পাশে রেডিয়াস ধরে, একদম পুরা রেডিয়াস ধরে নীল আলো হয়ে থাকে অনেকক্ষণ। অনেকক্ষণ পর নাকি দেখে যে ওই আলোটা আস্তে 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 কমে গেল। এরপর থেকেই নাকি ওই গাছের গোড়াটা ওইরকম হয়ে গেছে, ওই জায়গাটাকে কোনো ঘাস টাস হয় না, একদম ওইরকম। আর মানুষজন নাকি অনেকে রাতের বেলায় কান্নার শব্দ শুনে ওইদিকে আসলে, বা ভর দুপুরেও কেউ ভয় এদিকে আসে না, যেহেতু আগে এই ধরনের ঘটনা প্রচলিত আছে। এই হচ্ছে সেই বৃদ্ধ এই ঘটনাটা বলছে সিয়ামকে, এবং সিয়াম এটা শুনলো। এটা আমি আমার মতো করে বললাম, বৃদ্ধ তার মতো বলছে। আমি চেষ্টা করছিলাম বৃদ্ধর মতো বলতে, বাট কন্টিনিউয়াসলি একইভাবে বলা হলো না। তো যাই হোক, এই ছিল সেই ঘটনা। এই শেষ ঘটনাটি মামার ফরেস্ট লাইফের সব থেকে ইনসাইন বা উন্মাদনাপূর্ণ এবং বিপজ্জনক এক অভিজ্ঞতা, যা ঘটেছিল বান্ধবগড়ের এক গভীর কোর এরিয়া বা সংরক্ষিত বনাঞ্চলে। এই অঞ্চলে সাধারণত ট্যুরিস্ট বা ফরেস্ট গার্ডদের একা যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আদিবাসীদের মতে গভীর অরণ্যের বুকে এক ধরনের প্রাচীন উপজাতীয় ডার্ক আর্ট বা কুফরি কালাম ও পিশাচ সাধনার চর্চা করা হতো বহু শতাব্দী আগে। একবার মামার রেঞ্জের একটি নির্দিষ্ট অঞ্চলের বেশ কিছু প্রাচীন শাল, সেগুন এবং মহুয়া গাছ রহস্যজনকভাবে শুকিয়ে মরতে শুরু করে। কোনো পোকা লাগেনি, কোনো রোগ ছিল না, অথচ গাছগুলো জাস্ট 3-4 দিনের মধ্যে ভিতর থেকে কালো হয়ে কয়লা হয়ে যাচ্ছিল, যেন তাদের ভেতরের সমস্ত প্রাণ রস কেউ শুষে নিয়েছে। মামা সন্দেহ করেন কোনো চোরা শিকারী বা ক্ষতিকারক রাসায়নিকের ব্যবহার হতে পারে। তাই তিনি এবং তার 4 জন সশস্ত্র গার্ড এক অমাবস্যার রাতে সেই কোর এরিয়াতে গভীরে তল্লাশি চালাতে বেরোন। রাত তখন আনুমানিক 2টো। চারিদিকে জঙ্গল যেন এক থমথমে মৃত্যুর মতো স্তব্ধতায় ডুবে আছে। আচমকাই তারা জঙ্গলের অনেক গভীরে একটা প্রাচীন বিশাল মহুয়া গাছের নিচ থেকে আগুনের লালচে আলো দেখতে পান। সাথে ভেসে আসছিল এক অদ্ভুত ড্রামের আওয়াজ এবং কর্কশ গলার মন্ত্রোচ্চারণ। মামা এবং রক্ষীরা অত্যন্ত সাবধানে গাছের আড়ালে আড়ালে এগিয়ে যান। সেখানে যা হচ্ছিল তা দেখার পর মামার সাথে থাকা 2 জন গার্ডের মানসিক ভারসাম্য প্রায় নষ্ট হওয়ার জোগাড় হয়েছিল। সেখানে এক নগ্ন জটাধারী তান্ত্রিক, যার সারা গায়ে শ্মশানের চিতাভস্ম মাখা, কপালে সিঁদুরের মস্ত তিলক এবং গলায় মানুষের আসল হাড়ের মালা। সে এক বিভৎস পুজোয় বসেছিল। তার সামনে একটা কালো ছাগল এবং একটা বন্য হরিণের কাটা মাথা রাখা ছিল, যা থেকে টাটকা রক্ত বেরোচ্ছিল।
সে কুফরি কালামের কিছু প্রাচীন বিকট শব্দযুক্ত মন্ত্র আওড়ে যাচ্ছিল। সবচেয়ে বিভৎস দৃশ্য ছিল সেই তান্ত্রিকটি মন্ত্র পড়ার সাথে সাথে একটা ধারালো ছুরি দিয়ে নিজের হাতের তালু কেটে নিজের রক্ত সেই মহুয়া গাছের শিকড়ে ঢালছিল, আর অলৌকিকভাবে সেই রক্ত শোষণ করার সাথে সাথেই সেই বিশাল মহুয়া গাছটা যেন একটা জ্যান্ত রাক্ষসের মতো নড়ে উঠছিল। গাছটার কোনো বাতাস ছাড়াই ডালপালাগুলো অজগরের মতো আঁকা বাঁকা হয়ে নড়াচড়া করছিল এবং গাছটার মূল কাণ্ড বা গুঁড়ি থেকে এক অদ্ভুত মানুষের গোঙানি আর চাপা কান্নার মতো আওয়াজ বেরোচ্ছিল। তান্ত্রিকটি আসলে কোনো এক উচ্চ পর্যায়ের পিশাচ বা বেতাল সিদ্ধ করার চেষ্টা করছিল, যার জন্য সে বনের প্রাকৃতিক প্রাণশক্তি এবং জীবন্ত গাছগুলোর আয়ু শুষে নিয়ে সেই অশুভ পিশাচ শক্তির উদ্দেশ্যে উৎসর্গ করছিল। মামা যখন তাকে আইনের আওতায় আনার জন্য এগোতে গেলেন, তান্ত্রিক হঠাৎ করেই মন্ত্র থামিয়ে মামার দিকে তাকায়। তার চোখ দুটো ছিল সম্পূর্ণ রক্তবর্ণ, যেন চোখ ফেটে রক্ত চুইয়ে পড়বে। সে এক পৈশাচিক উন্মাদ হাসি হেসে চিৎকার করে বলল, তু আ গয়া ফরেস্ট অফিসার, বহুত দিন সে তেরা ইন্তজার থা, আজ ইস বন কা পিশাচ কো তেরা খুন চাহিয়ে। তান্ত্রিকটি বাতাসে কিছু কালো ছাই বা ভস্য উড়িয়ে দিতেই মামা এবং তার গার্ডদের চারপাশটা অন্ধকার হয়ে গেল এবং দম বন্ধ হয়ে আসতে লাগলো। তাদের মনে হলো চারপাশের গাছগুলো যেন জ্যান্ত হয়ে হাত বাড়িয়ে তাদের গলা টিপে ধরছে। মাটি থেকে শিকড়গুলো সাপের মতো উঠে এসে তাদের পা চেপে ধরছে। মামার সাথে থাকা দুই গার্ড ভয়ে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে এবং মাটিতে লুটিয়ে পড়েন। মামা নিজের সমস্ত মানসিক শক্তি এক করলেন। তার মনে পড়ল তার পকেটে সবসময় এক শিশি গঙ্গা জল থাকত, যা আমার দিদিমা মামাকে বনের বিপদের রক্ষার জন্য সাথে রাখতে বাধ্য করেছিলেন। মামা পকেট থেকে সেই গঙ্গা জলের শিশি বের করে জোরে মন্ত্র পড়েন, সেই তান্ত্রিকের গায়ে ছুঁড়ে মারেন এবং নিজের সার্ভিস রিভলভার থেকে তান্ত্রিককে লক্ষ্য করে গুলি ছোড়েন। গঙ্গাজল গায়ে লাগা মাত্রই সে পিশাচ সিদ্ধ তান্ত্রিকের শরীর থেকে নীল রঙের ধোঁয়া বেরোতে শুরু করে এবং সে তীব্র যন্ত্রণায় এক অতি প্রাকৃতিক জান্ত আওয়াজ করতে করতে মাটির উপর লুটিয়ে পড়ে। সে ছটফট করতে করতে জঙ্গলের অন্ধকারের মধ্যে এক অদ্ভুত গতিতে অদৃশ্য হয়ে যায়। সে চলে যাওয়া মাত্রই চারপাশের পরিবেশ শান্ত হয়, আর তার ঠিক পরদিনই সে বিশাল মহুয়া গাছটা তীব্র রোদের মধ্যেই হঠাৎ এক বিকট শব্দে বজ্রাঘাত হওয়ার মতন মাঝখান থেকে ফেটে চৌচির হয়ে যায় এবং সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তীকালে পুলিশের তদন্তে জানা যায় সেই তান্ত্রিকটি ছিল ওড়িশা এবং ছত্তিশগড়ের এক কুখ্যাত ফেরারি তান্ত্রিক, যে নরবলি এবং পিশাচ সাধনার অপরাধে পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড ছিল। সে বনের গভীরে লুকিয়ে এই অশুভ শক্তি অর্জন করছিল। মামা আজও বলেন, সেই রাতে যদি তার কাছে ঈশ্বরের নাম, মায়ের দেওয়া গঙ্গাজল আর চরম মানসিক জোর না থাকতো, তবে সেই জ্যান্ত গাছরূপী পিশাচ তাদের ওখানেই পিষে হাড়গোড় গুঁড়ো করে মাটিতে পুঁতে দিত। এই ছিল আমার মামার ডায়েরি থেকে সংগৃহীত এই তিনটি ঘটনা। এই তিনটি ঘটনায় প্রমাণ করে যে আমাদের এই চেনা বিজ্ঞান এবং আধুনিক সভ্যতার বাইরে প্রকৃতির গভীরে এমন এক অজানা জগৎ প্যারালালভাবে স্তিমিত হয়ে আছে, যার নিয়মকানুন আমাদের চেনা যুক্তির পরিপন্থী। বন জঙ্গল কেবল পশু পাখি বা উদ্ভিদের বাসস্থান নয়, তা বহু প্রাচীন রহস্য, অতৃপ্ত মানবাত্মা এবং আদিম অশুভ শক্তিরও এক অনন্ত আতুরভর। আজ এই দীর্ঘ চিঠির শেষে গৌরবদা আপনার কাছে আমার এবং আমার মামার একটি বিশেষ প্রশ্ন এবং কৌতূহল রয়েছে। আমরা আশা করছি আপনি যখন এই পর্বটি পাঠ করবেন তখন আপনার গভীর জ্ঞান এবং পরাবাস্তব চর্চার আলোয় একটি সুন্দর এবং যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা আমাদেরকে দেবেন। গৌরবদার কাছে আমার বিশেষ প্রশ্ন, আমরা সাধারণত ভৌতিক বা অলৌকিক ঘটনায় দেখি যে মানুষের মৃত্যুর পর তার আত্মা কোনো বাড়ি ঘর বা পুরনো ভিটেতে আটকে থাকে, কিন্তু আমার মামার জীবনের এই অভিজ্ঞতাগুলোতে আমরা দেখছি প্রকৃতির উপাদান, বিশেষ করে উদ্ভিদ বা জ্যান্ত গাছপালাও আধ্যাত্মিক বা অশুভ তান্ত্রিক শক্তির মাধ্যমে একটি জীবন্ত রাক্ষস বা পিশাচের রূপ ধারণ করছে। এর পিছনের রহস্যটা ঠিক কী
গৌরবদা, সনাতন ধর্মে বলা হয় উদ্ভিদেরও প্রাণ আছে। এটা সনাতন ধর্মে বলা হয় না, এটা অ্যাকচুয়ালি সমস্ত জায়গাতে এটা বিজ্ঞান ভিত্তিকভাবে প্রমাণিত যে উদ্ভিদের প্রাণ আছে, এবং জগদীশচন্দ্র বসুও তা প্রমাণ করেছেন। তাহলে কি মানুষের মতো উদ্ভিদের বুকেও এমন কোনো গোপন আত্মিক শক্তি বা এনার্জি রেজলিউশন থাকে যা কালো জাদু বা কুফরি কালামের তীব্র আকর্ষণে পিশাচের রূপ ধারণ করতে পারে? প্রকৃতি, উদ্ভিদ এবং অতৃপ্ত আত্মার এই মেলবন্ধন এবং তাদের উপর তন্ত্রের এই প্রভাবকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসসালামু আলাইকুম প্রিয় রিসেলার, এতক্ষণ শুনলেন আপনারা ভূত এফএম, যে একটি ভয়ঙ্কর গল্প, অনেকগুলো গল্প শুনলেন। এখান থেকে আপনার সাথে কোন ঘটনাটা মিলে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং তাদেরকে শেয়ার করার পর আপনি জানতে পারবেন আপনার বন্ধুদের সাথে কোন ঘটনাটা ঘটেছিল জীবনে। আজকের একটি দুর্দান্ত গল্পের মাধ্যমে কিন্তু আপনার ফ্যামিলির সাথে এরকম ঘটনা ঘটতে পারে। অবশ্যই যদি আপনার জীবনের সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন, আপনাদের গল্পগুলো আমরা আপলোড দেওয়ার চেষ্টা করব। একটি কথা না বললে নয়, আপনারা যারা ভিডিওটি দেখেন, কে কোন জেলা থেকে ভিডিওটি প্লে করছেন, অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন। এর আগে কিন্তু অনেকগুলো কমেন্ট এসেছে আমাদের মাঝে। চট্টগ্রাম থেকে হালিমা খাতুন, ঢাকা থেকে নাদির হোসেন, এবং কি নোয়াখালী থেকে শাকির আহমেদ। তো ভালোবাসার মানুষ এবং কি যে গল্প শুনতে ভালোবাসে, ভয়ঙ্কর গল্পগুলো ভূত এফএম যারা মূলত শোনে, তারা কিন্তু অবশ্যই একটি করে কমেন্ট করে তাদের গল্পগুলো কিন্তু জীবনের সাথে মিলে গেছে। আপনাদের অবশ্যই যে আজকের যে ঘটনাটা শোনালাম, এটা থেকে আপনারা শিক্ষা নিতে পারেন, এবং কি ঘটনা আপনার জীবনের সাথে মিলে যেতে পারে, বা আপনার কারোর সাথে মিলে গেছে, এরকম হতে পারে। আপনার ফ্যামিলি বা আপনার বয়োজ্যেষ্ঠ লোকগুলো আছে, যে বয়স্ক লোক আছে, তাদের সাথে মিলে যেতে পারে। আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাদের অতি উৎসাহিত করে ভিডিওটি বানানোর জন্য, মানে এগুলো গল্প বানাতে বাস্তব ঘটনার সাথে স্বয়ংসম্পূর্ণ কিন্তু মিল রয়েছে। যারা মানে গল্পগুলো কিন্তু অনেক আগে বেশি ঘটেছিল, বিশেষ করে মুরব্বী লোকদের কাছে গল্পগুলো শোনা যায়, যাদের বাস্তবে রূপান্তরিত হয়েছিল। সো ডিয়ার ফ্রেন্ডস, গল্পগুলো ভালো লাগলে, এবং কি আর যে রাসেল ভাই, এরা কিন্তু প্রতিনিয়ত গল্প নিয়ে কাজ করে, আমরাও কিন্তু এই গল্প নিয়ে কাজ করি ভূত এফএম। যারা ভূত এফএমকে ভালোবাসেন, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন। আর একটি কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের নিত্য নতুন প্রতিদিন ভূত এফএম গল্পগুলো, হরর স্টোরিগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং কি সবার আগে সাবস্ক্রাইব করলে একটি উপকার, আপনি কিন্তু সবার আগে উপভোগ করতে পারবেন। এবং কি আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে, প্রতিদিন রাত 10টায় কিন্তু একটি করে গল্প আপলোড হয়ে যায়। ভয়ঙ্কর গল্পগুলো শুনতে চাইলে অবশ্যই আপনাদের ফ্যামিলি এবং কি আপনার বন্ধু বান্ধবের মাঝে, আপনার আশপাশের কাছে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে পৌঁছে দিবেন, এবং কি গল্পগুলো শেয়ার করবেন, যাতে তারাও এই গল্প থেকে শিক্ষা নিতে পারে, যেন গভীর রাত্রে একা বাইরে কেউ না যায়। আর যদি অতি প্রয়োজন পড়ে বাইরে যেতে, অবশ্যই কিন্তু আপনার 4-5 জন 2-3 জন মিলে বন্ধু বান্ধব মিলে আপনারা যে কোনো কাজ করবেন, বা কোনো প্রয়োজন পড়লে আপনারা কারোর সাথে নেবেন, কারণ এগুলো গল্প কিন্তু বাস্তবের সাথে একদম মিলে যায়, এবং কি বাস্তব ঘটনা ঘটে থাকে। তার জন্য কিন্তু অবশ্যই সাবধানতা করে দিলাম আপনাদের। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। এতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।